আসসালামু আলাইকুম সবাইকে। অবশেষে কিছুক্ষণ দেরি হলেও আমরা লাইভে চলে আসলাম। আমরা কথা দিয়েছিলাম যে আমরা আজকে সন্ধ্যা 6টায়, যদি এখন 6:20 বাজে, হাজির হব সদ্য চান্সপ্রাপ্ত বুয়েটিয়ানদের সাথে। বাট বুয়েটিয়ানদের সাথে কি চুকু রুটিয়ানো একজন আছে, এবং সেও বিশেষ স্টুডেন্ট আমার। কারণ আমি রাজশাহীতে আমার একাডেমিটা শুরু করি যখন আমার একাডেমিক ব্যাচ শুরু হয় এইচএসসি 20 দ্বারা। আমি আবারও বলছি, আমার একাডেমিক ব্যাচ আমি স্টার্ট করি এইচএসসি 20 কে দিয়ে, অর্থাৎ এইচএসসি 20 দ্বারা আমার রাজশাহীতে যাত্রা শুরু। এ কারণে এইচএসসি 20 ব্যাচের স্টুডেন্টরা আমার কাছে খুবই স্পেশাল। এর মধ্যে প্রথমে আমি যার কথা বলবো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা। আমি ওকে দেখা যাচ্ছে না, ওকে ওর নামটা প্রথমে বলার কারণ হচ্ছে এটাই, ও হচ্ছে আমার এইচএসসি 20 ব্যাচের প্রথম স্টুডেন্ট। অর্থাৎ আমি যখন রাজশাহীতে ব্যাচ শুরু করি, 1 নম্বরে যে মেয়েটা ভর্তি হয়েছে, তো দলবল নিয়ে আসছিল, সে কথাটা আমি এখন নাই বলি, সে হচ্ছে প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কা, ওর পরিচয়টা একটু পর আমরা এক এক করে, আমি এখনই বলি। প্রিয়াঙ্কা, তুমি কোথায় কোথায় এখন চান্স পেলে, ডিটেলস আমরা সব পড়বো শুনবো। তুমি এখন তোমার পরিচয় দিয়ে জাস্ট কোথায় চান্স পেয়েছো সেটা বলো। আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ্জামান প্রিয়াঙ্কা। আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি আছি। এরপরে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি ডিউনিট এবং উচ্চ ইঞ্জিনিয়ারিং কুয়েটে 1120তম মেরিটে চান্স পেয়েছি। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম। অর্থাৎ আমাদের নতুন অতিথি, অর্থাৎ অ্যাড হলো প্রিয়াঙ্কা। এবার আসি আমার ডানে, ক্যামেরায় ডানে না বামে আমি বুঝতে পারছি না। আমার ডানে আছে বশির শাহরিয়ার। ওকে নিয়ে আমি একটু যদি বলি, সেটা হচ্ছে রাজশাহীতে যখন আমি আমার প্রথম ব্যাচ শুরু করি, তো এখানে অনেক সিনিয়রদের কাছে পরামর্শ নিয়ে একটা পরামর্শ পেয়েছিলাম যে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি যদি স্টুডেন্ট পেতে চাও তোমাকে কোন একটা স্কুলের ফার্স্ট বয়কে ধরতে হবে। পড়ে গেলাম বিপদে, ফার্স্ট বয় কিভাবে পাবো। তখন একজন টিচার আমাকে বশিরের নাম বললেন, এবং উনি আমাকে বললেন যে ভাই, বশিরের বাসায় আপনাকে নিয়ে যাই, চলেন। তাহলে বললো আচ্ছা চলেন, ঠিক আছে। আমার প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স আর কি। তো বশিরই হচ্ছে আমার একমাত্র স্টুডেন্ট এইচএসসি 20 ব্যাচে। আরো মনে হয় পরে 2-1 জনের বাসায় গিয়েছিলাম। আমি যার বাসায় গিয়ে আন্টির সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ আন্টির ব্যবহার তো অমায়িক। তো সেই যে বশিরকে মূলত আমি বললাম যে আসো, একটা ক্লাস নেই, ফ্রি ক্লাস দিয়েছিলাম তাই না ওই সময়, যে ক্লাস করো, যদি তোমার মনে হয় যে না ওকে, তাহলে তুমি পড়ো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যদিও বশিরের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু ও বায়োলজি ক্লাস করে ও সেই যে ভর্তি হলো, লাস্ট অবধি ছিল। তো ওরা চান্স পাওয়ার পর আমি যে পোস্ট দিব, আমার খুব লজ্জা করছিল যে আমার স্টুডেন্ট বুয়েটে চান্স পেয়েছে। লজ্জা করার কারণ আছে অবশ্য, কারণ এই পোস্টটা দিলে আমার কাছে মনে হয়েছে অনেকে একটু ট্রল করবে, জি ভাই বায়োলজি পড়ে বুয়েটে চান্স পেয়েছে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। হ্যাঁ, বশিরদের পেছনে যারা আছে সবার পেছনে সেই ছোট থেকে ক্লাস 1 বা যখন থেকে ওরা শুরু করে সবারই কিন্তু অবদান আছে। এসএসসি তেও যে টিচারের কাছে পড়েছে, তুমি ল্যাবের ছিল তাই না? তো ল্যাবের টিচাররা কি এখন বশিরকে নিয়ে গর্ব করবে না? অবশ্যই করবে, যে আমার স্টুডেন্ট বশির চান্স পেয়েছে। অবশ্যই ল্যাবের টিচার, তার মানে তো সে ল্যাবের ইসলাম শিক্ষার যে টিচার, হ্যাঁ ইসলাম শিক্ষা পড়ে তো আর সে বুয়েটে চান্স পায়নি। ব্যাপারটা এইটা না, ওরা আমার স্টুডেন্ট চান্স পেয়েছে, এটাই হচ্ছে আমার গর্বের জায়গা। সো বশিরের কথা হলো, বশির একটু নিজে বলুক তার পজিশন এবং তার পরিচয়টা। আমি বশির শাহরিয়ার, রাজশাহী কলেজ থেকে এবার এইচএসসি দিয়েছিলাম, মানে এইচএসসি তো হয়নি। আর আমি হচ্ছে যে গভর্নমেন্ট লাইব্রেরি হাই স্কুলে পড়তাম। আমি বুয়েট ভর্তি পরীক্ষায় এবার 273তম পজিশন করেছি, এবং হচ্ছে সিটের ওয়েট মানে রুয়েট কুয়েট চুয়েট সহ যে গুচ্ছ পরীক্ষাটা, সেখানে হচ্ছে 420তম স্থান অধিকার করেছি। এছাড়া ঢাকা ভার্সিটি এবং অন্যান্য জায়গাতেও আমি চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ বশিরকে। আমার পাশে আছে অনয় এবং তামিম। এদের সম্পর্কেও অনয়ের সাথে আরেকজন আছে যাকে আমি মনে করতে চাই, আনোয়ার। আমি এখনো তাকে খুব মনে করি, কারণ আমার কাছে মনে হয় এইচএসসি 20 ব্যাচে আনোয়ারের মতো ক্লোজ স্টুডেন্ট এখনো নাই। এদের চেয়েও বেশি ক্লোজ ছিল আনোয়ার। আমরা দোয়া করি বা আপনাদের কাছে দোয়া চাচ্ছি ওরা যাতে কোনো একটা জায়গায় হয়ে যায়, আশা করছি তারও হবে। তো সেই আনোয়ারের মাধ্যমে অনয়ের সাথে পরিচয়। তামিমও আমার একাডেমিক স্টুডেন্ট। তো অনয় এবং তামিমকে বলছি তাদের পজিশন, পরিচয়, স্কুল সবকিছু বলতে। এবং আমি তার আগে বলে দিই, তোমরা প্রশ্ন করতে থাকো,
ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের প্রশ্নগুলোই আজকে প্রাধান্য পাবে। আমরা তোমাদের প্রশ্নগুলোই, তোমরা যদি পার্সোনালি কোনো ভাইয়াকে ইন্ডিকেট করে বা আপুকে ইন্ডিকেট করে প্রশ্ন করতে চাও যে প্রিয়াঙ্কা আপু বা বশির ভাইয়া বা তামিম ভাইয়া, অনয় ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে আমরা স্পেসিফিক তাদের কাছ থেকে আনসারটা শুনবো। সো তোমরা কমেন্ট করতে থাকো, আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার, সেটা যে কোনো ভাবেই হোক না কেন। সো অনয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আল সাইফ হোসাইন অনয়। আমি রাজশাহী কলেজের স্কুল থেকে পড়ার পর রাজশাহী কলেজ থেকে এইচএসসি 2020 ব্যাচ থেকে পাশ করে বেরিয়েছি। এবছর অ্যাডমিশনে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় 206তম স্থান অধিকার করেছি। ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় 216তম পজিশন অর্জন করেছি এবং ঢাকা ভার্সিটি এ ইউনিটে 180তম হয়েছি। এছাড়া রাজশাহী ভার্সিটিতে 85তম এবং এমআইসটি আইআইটি সহ জিএসসিতেও যথেষ্ট ভালো একটা মার্কস নিয়ে অ্যাডমিশন সময়টা শেষ করছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক সফলতা। আমরা শুনবো যে সে আসলে সেটা পরে শুনবো। আমরা চলে আসছি তামিমের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম তামিম। আমি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পড়তাম, এরপর আমি রাজশাহী কলেজে ভর্তি হই। সেখান থেকে এবার তো এসএসসি পরীক্ষা হয়নি, কিন্তু আমার অ্যাডমিশন এই জার্নিতে আমি প্রথমে যে জায়গায় চান্স পাই সেটা হলো আইআইটি। এরপর দীর্ঘদিন হলো কোনো অ্যাডমিশন টেস্ট হয়নি, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, সেখানে আলহামদুলিল্লাহ চান্স হয়। এরপর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমার মেরিট পজিশন ছিল 728 এবং বুয়েট ভর্তি পরীক্ষায় আমি 480তম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার অ্যাডমিশন জার্নি। ওকে, এবং আমরা আরো একজনের অপেক্ষা করছি। আশা করছি শীঘ্রই আমরা মনিমকে আমাদের মাঝে পাবো। সে লাইভে অংশ নেওয়ার জন্য সে নওগাঁয় ছিল, সেখান থেকে আশা করছি যে শীঘ্রই চলে আসবে। পাশে আমার মেয়েকেও দেখতে পাচ্ছি। আমু, তুমিও কি চান্স পেয়ে গেছো ইঞ্জিনিয়ারিং এ? পাওনি? কিন্তু আজকে তো আমরা আলোচনা করছি তাদের সাথে যারা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে। তা তুমি কি থাকবা না চলে যাবা? চলে যাবা? শুনবা না কিভাবে ইঞ্জিনিয়ার হতে হয়? তুমি যে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, শুনতে চাও? স্কুলে পড়বা, পরে শুনবা। আচ্ছা, টাটা, বাই, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ। পরিচয়ের পালা শেষ। আমরা মেয়ে মানুষকে দিয়ে, লেডিস ফার্স্ট তো, ওকে দিয়ে স্টার্ট করি। আমার যতটুকু জানা মতে আমার, যে ও প্রিপারেশন নিয়েছে মেডিকেল প্রিপারেশন, কিন্তু দুর্ভাগ্যই বলবো আমি, তার মেডিকেলে আসে নাই। কিন্তু চুকুরু এতে সে চান্স পেয়েছে, রুয়েট কুয়েট চুয়েটে সে চান্স পেয়েছে। এবং এই বিষয়টা আমি আসলে ভালো মতো জানতে চাই, কারণ আমি যখন ঢাকায় ছিলাম, আমার মনে পড়ে ঢাকায়ও এরকম আমার স্টুডেন্ট ছিল, সে খুব চেষ্টা করেছে মেডিকেলের জন্য, কিন্তু মেডিকেলে হয়নি, তার কুয়েটে হয়েছে। হ্যাঁ, মেডিকেলে কোচিং করে মেডিকেলে হয়নি, কিন্তু বুয়েটে হয়েছে। এটা রেয়ার, এটা একটু রেয়ার। কিন্তু মেডিকেলে কোচিং করে রুয়েট চুয়েট কুয়েটে হয়, মানে এটা কি, এটার কোনো রহস্য আছে? এটা আসলে তুমি মেধাবী সবকিছু এ কারণেই, না কোনো টেকনিক আছে? এই বিষয়টা আমি জানতে চাই। প্রথম কথা, টার্গেট ছিল মেডিকেল, কিন্তু এখানে হলো বা কিভাবে এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি প্রিয়াঙ্কার কাছে। জি হ্যাঁ, ধন্যবাদ। আমি ইন্টারের শুরু থেকে ফার্স্টে ভেবেছিলাম যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, কিন্তু বায়োলজি এত বেশি ভালো লাগতো যে পরে আসলে মেডিকেল প্রিপারেশন নিই। যেহেতু আগেই ভেবেছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তো আমার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো ভালো করে করা ছিল। তারপরে করোনার ফলে আমাদের যখন এইচএসসি পিছিয়ে যায়, আমি পুরো সময়টা শুধু ফিজিক্স এবং ম্যাথই করেছি, আর অন্য কোনো সাবজেক্ট পড়িনি। তারপরে এইচএসসির অটোপাসের রেজাল্টের পরে একদম বায়োলজি পড়া শুরু করলাম, কিন্তু আল্লাহ আসলে দেয় নাই, আসলে মেডিকেলে চান্স হয় নাই। তারপরে আমি মূলত ঢাকা ইউনিভার্সিটি ডিএমএড এর জন্য প্রিপারেশন নিই। সেখানকার জন্য আমার আসলে ইংরেজির বেসটা অনেক ভালো ছিল, যার জন্য ইঞ্জিনিয়ারিং যখন আমি এডুকেটেড পরীক্ষা দেই, আমি অনেক দেরিতে পৌঁছেছিলাম পরীক্ষার হলে, এবং আমার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না। আব্বু আম্মু জোর করে পাঠালো যে রাজশাহীতে এই পরীক্ষা হচ্ছে, যাও। সেখানে পরীক্ষা দেওয়ার পরে আমি ইংলিশে 25টার মধ্যে ফার্স্টে 23টা একদম শিওর যখন আমি দেই, আমার আসলে অনেক কনফিডেন্স লেভেল বেড়ে যায় যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। সো যা কিছু আগে পড়েছিলাম সেটার উপর বেস করে ফিজিক্স, কেমিস্ট্রি দিয়েছি, এবং ম্যাথ 50-50 পারছিলাম, আর কিছু ফাঁকা রেখেছিলাম। আসলে এভাবেই চান্স পাওয়া, আসলে আমার সেদিন ভাগ্য এবং আগের যেই পরিশ্রম ছিল সবগুলো মিলেই আমার আসলে এভাবে চান্স পাওয়া হয়েছে। বাকিটা আসলে আমার লাক, এর বিষয়ে কিছু না।
আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই। আমার যে স্টুডেন্টটা মেডিকেল প্রিপারেশন নিয়ে কুয়েটে চান্স পেয়েছে, আমি তো তাকে পড়িয়েছি, সে তো অন্তত ওই 3 মাসে ম্যাথ রিলেটেড কোনো পড়াশোনা যে করেনি, এটা অন্তত আমি খুব ভালো করে বলতে পারি। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে পসিবল। ও যেটা আমাকে বলছিল যে ভাইয়া, ও কিন্তু এখন মনে হয় বের হয়ে গেছে কুয়েট থেকে, অনেক আগের কথা, 4-5 বছরের আগের কথা। তো ও যেটা বললো যে ভাইয়া একটু লাক ফেভার করতো, একাডেমিকে আমার ম্যাথ বা এগুলো ভালো করা ছিল, আর পাশাপাশি আমার পাশে একজন ভালো বসছিল, ও চান্স পাইছে। তো ওর কাছে আমি কিছু শিখে দিছিলাম। মানে মজার বিষয়টা কি, রুয়েট টুয়েট কুয়েটে মনে হয় এমসিকিউ থাকে, রাইট? কিন্তু বুয়েটে কিন্তু লিখিত ম্যাথটা করতে হয়। তো যেহেতু এমসিকিউ থাকে, যদি আসলে এরকম হয়, যেমন বিসিএস পরীক্ষা আমি যখন 3 বার দিয়েছি, মাঝে মধ্যে এমন ভাবে সিট পড়েছে, অনয় আর আমি যেভাবে পাশাপাশি আছি এক্স্যাক্টলি এরকম পাশাপাশি আছি। তো সেক্ষেত্রে কিছুটা কিন্তু আসলে আজ করা সম্ভব। আবার মাঝে মধ্যে এমন সিচুয়েশন আসে, এক বেঞ্চে একা, আশেপাশে তাকালেও কেউ নাই। তো এই কারণেই যাক, এটা আসলে কপালের কথাই আমি বলবো। তো আমরা এখন পেয়ে গেছি আমাদের মাঝে মনিমকে। মনিমের পরিচয় মনিম দিবে। মনিমকে এখানে বসার জন্য অনুরোধ করছি এবং আমরা মনিমের কাছে জানবো সে তার পরিচয়, তার স্কুল কলেজ, তার নাম এবং তার সফলতা, অর্থাৎ এবার সে কোন 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 জায়গায় চান্স পেল। এবং একজন প্রশ্ন করেছে যে সাদা অ্যাপ্রন পরে কেন ও এখানে কেন? হ্যাঁ, কারণ আজকে তো কথাবার্তা হবে সব যারা বুয়েটে চান্স পেয়েছে, তো সাদা অ্যাপ্রন পরে সে কেন এখানে। তো আমরা শুনবো মনিমের কাছ থেকে সেই কথা, মনিমের পরিচয়। ওকে মনিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন মনিম। ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আসলে নাটোর থেকে এখানে আসতে একটু দেরি হয়ে গেল। তো আমার পরিচয়, বর্তমানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো বুয়েটে। আর এছাড়া যদি চান্সের কথা বলা যায়, তাহলে ময়মনসিংহ মেডিকেলে পড়ছিলাম না, কিন্তু চান্স পেয়েছি, এজন্য আমার গায়ে অ্যাপ্রনটা ছিল। আর আমি ইন্টারমিডিয়েট পড়েছি রাজশাহী কলেজে, আর স্কুল ছিল রাজশাহী কলেজের স্কুল। এই তো। আচ্ছা, আর কোথাও কোথাও চান্স পাওয়ার যেটা বিষয়, আইআইটি তে আমি জানি তুমি ভর্তি হয়েছিলে। হ্যাঁ, শুধু ভর্তি হয়নি, এক সেমিস্টার আসলে কমপ্লিট করে তারপরে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রিয়াঙ্কার কথা শুনলাম, আমরা এখন একটু বশিরের কাছে যাব। মূলত এটা আমার জিজ্ঞাসা, আমি আসলে এখনো ঠিকঠাক জানি না যে বুয়েট প্রিপারেশন নিতে গেলে আসলে কোন সাবজেক্ট গুলো লাগে। আমি এটা জানি যে বায়োলজি লাগে না, যেহেতু বুয়েটের প্রিপারেশন নিচ্ছে, বাট বায়োলজি পড়ছে এরকম নাই, ইংরেজিও লাগে না। কিন্তু বাকি কোন সাবজেক্ট গুলো পড়তে হয়, মানবন্টন, এটা হয়তো অনেকেই জানে, কিন্তু আমি মূলত আমার জন্য প্লাস যারা নিউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো অনেকেই হয়তো বা জানে না। সো মার্ক বিন্যাসটা এবং কোন কোন সাবজেক্টে কত মার্ক, কোনটাতে একটু গুরুত্ব দিতে হয় বেশি, এটা আমি একটু বশিরের কাছে জানতে চাই। আচ্ছা, আমি যেহেতু এবার হচ্ছে করোনার কারণে নতুন সিস্টেম, আমি পুরানা সিস্টেমটা আগে একবার বলি, তারপর নতুন সিস্টেমে আসবো যে কিভাবে ঝটপট ট্রান্সফারটা হয়েছে। আগে যেটা হতো, মানে বিগত বছরগুলোতে, যে বুয়েটে সবসময় 600 মার্কের পরীক্ষা হতো, যেখানে ফিজিক্স 20 মার্ক, 20টা কোশ্চেন, কেমিস্ট্রি 20টা কোশ্চেন, ম্যাথে 20টা কোশ্চেন, প্রত্যেকটাতে 10 মার্ক করে। তো এইভাবে মোট 60 মার্ক, 600 মার্ক। আর হচ্ছে যেটা রুয়েট কুয়েট এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা হতো এবং প্রত্যেকটাতে হচ্ছে রিটেন হয়েছিল গত বছর, কিন্তু তার আগে এমসিকিউ হতো। কিন্তু এবার যে করোনার কারণে 4টা ইউনিভার্সিটিকে একসাথে হওয়ার কথা বলেছিল আমাদের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, কিন্তু বুয়েট হচ্ছে কোনো কারণে তারা আলাদা রাখে এবং বুয়েট আলাদাভাবে পরীক্ষা নেয়। তো এবার 2 ধাপে পরীক্ষাটা হয়। প্রথমে হচ্ছে প্রিলি পরীক্ষা হয়, তারপরে মেইন পরীক্ষাটা হয়। তো প্রিলিতে যাদেরকে টিকিয়েছিল তাদের হচ্ছে 300 মার্কের মধ্যে 270 মার্ক যাদের ছিল, তাদের এরকম 24,000 স্টুডেন্টকে চুজ করেছিল প্রিলি দেওয়ার জন্য। এবং এই 24,000 স্টুডেন্টের মধ্যে থেকে আবার প্রিলিতে 6,000 জনকে টিকায় এবং এই 6,000 এর মধ্যে থেকে 1200 জন মতো মেইন পরীক্ষাতে মানে উত্তীর্ণ করে। তো এখানে 2 ধাপে বুয়েট পরীক্ষাটা মানে সম্পন্ন হয়। এবারের মেইন পরীক্ষাতে মোট 400 মার্কের পরীক্ষা হয়েছে, যেখানে আগের মতোই প্রত্যেকটা কোশ্চেন 10 মার্কের। ম্যাথ ছিল হচ্ছে 14টা, মানে 140 মার্ক, আর ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে 13টা করে, তাহলে 130 মোট 400। তো বুয়েট পরীক্ষাতে আসলে বলা যাবে না যে কোনটা বেশি প্রিফারেবল এবং কোনটাকে বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়, কারণ এখানে যদি কেউ ম্যাথ অ্যান্সার নাই করে, শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি করে, তারপরেও কিন্তু তার পজিশন আসবে এবং ভালো পজিশনে চান্স পেতে পারে যদি বাকিগুলো সে ফুল অ্যান্সার করতে পারে। আবার এভাবে সে যে কোনো একটা সাবজেক্ট সে টোটালি বাদ দিতে পারে। আবার হচ্ছে যে সব কোশ্চেনে এমন থাকে না যে কোনো কোশ্চেন খুবই সহজ, কোনো কোশ্চেন খুবই ইজি, একটা স্ট্যান্ডার্ড মানে থাকে প্রত্যেক বছরই।
তাই কারো প্রিপারেশন যে শুধু সে ম্যাথেই নিবে, দেখা যাচ্ছে ম্যাথ কোশ্চেনটা একটু কঠিন হয়ে গেল, তখন সে আবার আটকে যাবে। তো এখানে ওভাবে বলা যাবে না যে স্পেসিফিক কোন সাবজেক্টের প্রিপারেশন মানে সে ভালো নিলে মানে আগিয়ে থাকবে। প্রত্যেক 3টা সাবজেক্টের গুরুত্বই সমান। তবে সাধারণত যেটা দেখা যায় যে ফিজিক্স আর ম্যাথ এগুলো সবাই পারে মোটামুটি, কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টটাতে সাধারণত মানুষ হচ্ছে যে অত গুরুত্ব দেয় না, অথবা থিওরিটাইপ জিনিস বেশি থাকার কারণে এটাতে হয়তো মেরিটের এটা একটু উলট পালট হয়। যারা কেমিস্ট্রি ভালো পারে তারা হয়তো মেরিট একটু আগিয়ে যায়, ব্যাপারটা এরকম। আর এছাড়া যদি ভুল করে, যারা জিনিস ভুল করে তাহলে হয়তো মেরিট পিছাবে। তো এটাই হচ্ছে মানে আপাতত ভর্তি পরীক্ষার নিয়মটা, সিস্টেম। আচ্ছা, ধন্যবাদ বশিরকে। আমি অনয়ের কাছে জানতে চাইবো যে বুয়েটে চান্স পেতে গেলে যখন 600 মার্কস এর পরীক্ষা হতো আসলে কত পেলে, মানে একটা ধারণা আছে না, যেমন মেডিকেলে আমাদের যখন জিজ্ঞেস করা হয় যে ভাই আসলে কত পেলে একটা মেডিকেল হবে, তো আমরা কিন্তু বলে দেই যদি 75 থাকে তাহলে আশা করা যায় কোনো না কোনো একটা মেডিকেল হবে। তো অনয়ের কাছে জানতে চাইবো যে বুয়েটে কি রকম আছে যে এত মার্কস পেলে যে শিওর তুমি একটা না একটা সাবজেক্ট পাবা, এরকম কিছু আছে কিনা সেটা জানতে চাই। ধন্যবাদ ভাইয়া। এখন বুয়েটের যে ভর্তি পরীক্ষা হয় আমাদের, সেটা নর্মালি 600 মার্কের হয়, আর আমাদের বেলায় যেহেতু 400 মার্কের হয়েছে, তো এই ক্ষেত্রে যেহেতু তারা নাম্বার প্রকাশ করে না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যে কাট মার্কটা কত হয় সেটা বলা খুব মুশকিল, বা কত হইলে টিকা যাবে। তবে নর্মালি সবসময় যেটা ধরা হয় যে কোনো পরীক্ষাতে 75% থেকে 80% মার্ক পেলে অনেক মানে ভালোভাবে হয়তো চান্সটা হয়ে যাবে। তো আমরাও সেটা যখন বড় ভাইদের জিজ্ঞেস করতাম বা শুনেছি, তখন আমরা সবসময় টার্গেট রাখতাম যাতে 75 থেকে 80% মতো সঠিকভাবে অ্যান্সার করে আসা যায়। এবং যদি এটা করে আসা যায়, আসলে এমন কোশ্চেন হয় এবং যে প্রেশারের ভিতর পরীক্ষাটা 3 ঘন্টা বা 2 ঘন্টা যেটাই হোক, পরীক্ষা দিয়ে এইটুকু মার্কস গুলাই অনেক বেশি টাফ হয়ে যায়। কারণ কিছু মানুষ থাকবে তারা অনেক বেশি পাবে, তারা হয়তো ফার্স্ট সেকেন্ড সামনের দিকে থাকবে, বাট মোস্ট অফ দ্য মানুষের ক্ষেত্রে এই বিষয়টা অনেক কঠিন এবং টাফ। তো এর জন্য ধরা যায় যে হ্যাঁ 75 থেকে 80% মার্কস পেলে সেফ জোনে থাকা। ওকে, ধন্যবাদ অনয়। আমি চলে যাচ্ছি তামিমের কাছে। তামিমের কাছে আমার একটা প্রশ্ন, এটা একজন কমেন্ট করেছিলেন। প্রশ্নটা হচ্ছে এরকম, এবং আমারও প্রশ্ন, মনের প্রশ্ন এটা, যে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এ কেমিস্ট্রির প্রিপারেশন নিয়ে, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ, এটা অনেকেই ভয় পায়। এটা কেমিস্ট্রির ভয়ের একটা বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো মেডিকেলে যে জায়গাগুলো থেকে অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন আসে সেটা আমার জানা আছে। আমি জানতে চাই যে অর্গানিক কেমিস্ট্রির কোন জায়গাগুলো আসলে বুয়েটে বেশি আসে, কোন জায়গাগুলো, কোন টপিকগুলো, কোন জিনিসগুলো বুয়েটে অর্গানিক কেমিস্ট্রি থেকে, এটা একজনের প্রশ্ন। ধন্যবাদ ভাইয়া। তো বুয়েট পরীক্ষায় এটা বারবারই বলা হয় যে কেউ যদি ভালো পজিশনে যেতে চায় তাহলে তাকে কেমিস্ট্রি বেশি ঠিক করতে হয়। এটা এই জন্য কারণ ম্যাথ এবং ফিজিক্স যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা অধিকাংশ এটা ঠিক করে। তো যে কেমিস্ট্রি বেশি পারবে সে তার পজিশন বেশি আগাবে। আর প্রতি বছর বুয়েট ভর্তি পরীক্ষায় আমি যতগুলো প্রশ্ন সলভ করছি দেখা গেছে যে অর্গানিক কেমিস্ট্রি থেকে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় বেশি প্রশ্ন অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। এখন আমি যদি বলি যে কি ধরনের প্রশ্ন আসে, তাইলে আমি যেভাবে নোটটা করছিলাম বা টাইপ করছিলাম যে প্রথমে নামকরণ এবং যত নামীয় বিক্রিয়া আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। নামীয় বিক্রিয়া বলতে যেমন আছে উডস বিক্রিয়া, উডসফিটিক বিক্রিয়া, এরকম যেসব বিক্রিয়া আছে, এরপর আছে কাপলিং বিক্রিয়া। তো এইরকম যতগুলো নামীয় বিক্রিয়া আছে এগুলো হলো বুয়েট ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশনস গুলো, সেগুলো হলো এই নামীয় বিক্রিয়াগুলো। কারণ বুয়েট হয়তো হুবহু এই নামীয় বিক্রিয়া তুলে দিবে না, কিন্তু এই নামীয় বিক্রিয়ার জন্য ওরা বিক্রিয়কটা চেঞ্জ করে দেয়। তো তুমি তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে বিক্রিয়াটা কিভাবে হয়েছে, তাইলে তুমি ওই মানে তখন তুমি উৎপাদটা ওই বিক্রিয়ক থেকে বের করতে পারবে ইজিলি। তো বিক্রিয়াটা মুখস্থ করলে হবে না, তোমাকে বুঝতে হবে যে বিক্রিয়কটাই তোমার কিভাবে সংঘটিত হয়েছে। মেইনলি হাজির ইসলামের বইয়ে বিক্রিয়ার কলা কৌশল এবং কি এইভাবে ফরম্যাট আকারে দেওয়া থাকে RCH2 + RCH3 থেকে কোনো কিছু উৎপন্ন হচ্ছে, তো এই আর গুলো ওরা চেঞ্জ করে দিবে। তো আমরা যদি এই নামীয় বিক্রিয়াগুলো বুঝে বুঝে পড়ি অর্গানিক কেমিস্ট্রি, তাইলে বুয়েটের যে বিক্রিয়া 5টা থাকবে হয়তো তুমি 4টা অ্যাটলিস্ট তুমি 3টা থেকে 4টা পারবা। যদিও এবার বিক্রিয়া তেমন দেয়নি, কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো যখন 60টা প্রশ্ন হইতো তখন 2টা থেকে 3টা প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে এই 4টা কি 5টা বিক্রিয়া দিয়ে দিত। আর এছাড়া তোমাকে হলো পলিমারকরণের প্রভাবগুলো, কোন প্রভাব কোন বিক্রিয়ায় কি প্রভাব ইউজ করা হয়। তো বইটা করা হয় কি, একটা হলো অ্যারো চিহ্নতে উপরে তোমাকে ফাঁকা বক্স দেওয়া হয় যে ওখানে কি প্রভাব ইউজ করা হয়। তো এই 3টা জিনিস, নামকরণ, নামীয় বিক্রিয়া এবং পলিমারকরণের প্রভাব, এটা হলো যদি আমি গুরুত্বের দিক থেকে লিস্ট করি তাহলে এই 3টা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে অর্গানিক থেকে। আর এছাড়া
বিক্রিয়ার মেকানিজম আছে, এরপর হলো কোনটি নিউক্লিওফিলিক বিকারক, কোনটি ইলেকট্রোফিলিক বিকারক, এইসব জিনিসপত্র প্রতি বছর যে আসে তা না, তবে হলো মানে দেয়, বুয়েটে মাঝে মাঝেই দেয়। তো যদি কেউ অর্গানিকে উইক হয়, ভয় পাওয়ার কিছু নেই। অর্গানিক জিনিসটা হলো প্র্যাকটিস করতে হবে বেশি। একটা বিক্রিয়া জাস্ট চোখে দেখলে হবে না, সেটা খাতায় 3-4 বার লিখতে হবে, এবং বারবার যদি সে প্র্যাকটিস করে, ইভেন কি সে সব বিক্রিয়া যদি একটা আলাদা হাতে নোট করে পড়ে, তাহলে আমার মনে হয় যে সে হলো অর্গানিক থেকে যে প্রশ্ন আসবে ইনশাল্লাহ সে হলো মানে 2টা প্রশ্ন থাকলে 2টাই মোট অ্যান্সার দিতে পারবে সে। ধন্যবাদ তামিমকে, অনেক সুন্দরভাবে অর্গানিক কেমিস্ট্রি আসলে কোনগুলো পড়তে হবে বলে দিল। আমরা চলে যাব মনিমের কাছে। মনিমের কাছে আমার প্রশ্ন হচ্ছে মূলত 2 ভাবে। একটা হচ্ছে, ও যেহেতু মেডিকেলেও চান্স পেয়েছে, বুয়েটেও চান্স পেয়েছে, ইউনিভার্সিটি গুচ্ছ আইইউটিতে সেমিস্টারও শেষ করেছে একটা। তা আমার প্রশ্ন হচ্ছে মূলত এখনকার প্রেক্ষিতে, এটা অনেকেরই প্রশ্ন হবে যে আসলে কোন কোচিংটা করা উচিত, যে কোচিংটা করলে মানে খুব একটা টেনশন নাই যে না কোথাও না কোথাও আমি অন্তত পাবো। যেমন মেডিকেলে একটা রিস্ক থাকে, আমি বিশেষ করে যেটা বলি, যারা মেডিকেল কোচিং করে সেখানে রিস্কটা কি, যদি মেডিকেল না হয়ে যায় তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা কিছু ইউনিভার্সিটিতে একটা আশা থাকে, যেহেতু সেখানে ম্যাথ নাই। বাট যেহেতু ম্যাক্সিমাম জায়গায় ম্যাথ, এমনকি কৃষি ইউনিভার্সিটি গুলোতেও কি ম্যাথ থাকে, ফলে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু আমার দেখা মতে যে এখনকার সময় যারাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারাই কিন্তু মেডিকেলে হয়ে যাচ্ছে। যেমন এবছর 59তম যে ছেলেটা সিয়াম, ও কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু ওর মেইন ফোকাস কি? তো একটা স্টুডেন্টের মেইন ফোকাস থাকে বুয়েট, সে ডিএমসি তে 59তম হয়। তার মানে বুয়েটে পড়লে বলতে সরি, ইঞ্জিনিয়ারিং কোচিং করলে মেডিকেলে হচ্ছে এরকম এক্সাম্পল অনেক, কিন্তু মেডিকেল কোচিং করে তার ইঞ্জিনিয়ারিং বুয়েটে হয়েছে, চুয়েটে হয়েছে, কিন্তু বুয়েটে হয়েছে এরকম রেয়ার। তো হ্যাঁ, তো আশা করছি আমি মুনিমের কাছে জানতে চাইবো, কিছু স্টুডেন্ট আছে এক্সেপশন, বাট ওভারঅল আমি তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এখনকার প্রেক্ষিতে কোন কোচিংটা করলে একটা স্টুডেন্ট অন্তত রিস্ক ফ্রি থাকবে, এটা আমি জানতে চাই। কোচিং এর কথা যদি আসে তাহলে আমি বলবো সেলফ কোচিং এই জিনিসটা সবচেয়ে বড় কোচিং হবে। কারণ এখন ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল দুইটা আসলে সবার কাছে মনে হয় অনেক আলাদা জিনিস, কিন্তু বাস্তবতাটা হলো যে দুইটা জিনিসই কিন্তু বই থেকে আসে। তো আমাদের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আসলে বইটাই। যার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সে তার মেডিকেলেরই হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো নর্মাল ইউনিভার্সিটি হোক, সেগুলো সবগুলো প্রশ্ন সে পারবে যদি তার কনসেপ্টটা খুব ভালো মতো জানা থাকে। অনেকে চিন্তা করেন যে আমি যদি মেডিকেল কোচিং করি তাহলে তো ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন ম্যাথ দেয়, আমি সেগুলো পারবো না। আবার অনেকে চিন্তা করে যে আমি ইঞ্জিনিয়ারিং যদি করি, মেডিকেলে তো মুখস্থ বিদ্যার প্রশ্ন দেয়, তাহলে আমি ওগুলো কিভাবে পারবো? তো এটার উত্তর যদি আমাকে এক কথায় বলতে হয়, সেটা হলো বই পড়া, কোনো কনসেপ্টটাকে বাদ না হলে। অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য এগুলো পড়লেই হবে, এগুলো থেকে কমন আসে, শুধু এগুলোই পড়ো। অথবা মেডিকেলের ক্ষেত্রে বলে যে এগুলো অনেক বেশি হট টপিক, এগুলো পড়লেই মেডিকেলে হয়ে যাবে, অন্য কিছু দেখার দরকার নাই। তো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি আমার বইয়ে যে কনসেপ্ট গুলো থাকতো আমি সবগুলোই পড়তাম। এটা প্রথম থেকে খুব কষ্টকর হতো, কারণ একটা স্টুডেন্টের অন্য কোন একটা স্টুডেন্টের একটা চ্যাপ্টার অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার হতো না, কারণ আমি অনেক ভাস্টলি পড়তাম, অনেক ডিপে পড়তাম, আমি জিনিসটা আসলে বুঝতাম। আর ফাহাদ ভাইও জানে যে ফাহাদ ভাই যখন বায়োলজি পড়াতো, সেই বায়োলজিতে আমি অনেক খুঁটে উল্টাপাল্টা প্রশ্ন করতাম। ভাই হয়তো মাঝে মাঝে খুশি হতো, মাঝে মাঝে মনে মনে রাগও করতো। তো এই যে কনসেপ্ট ক্লিয়ার থাকাটা, এটাই আসলে মেইন জিনিস হয়। কারণ যদি তোমার একটা প্রবলেম থাকে যে কোন একটা চ্যাপ্টারের মধ্যে ফার্স্টে অথবা লাস্টে তোমার মনে হলো এখান থেকে প্রশ্ন আসবে না, তুমি করলে কি তুমি খুব সুন্দরভাবে ওটাকে স্কিপ করে গেলে, এখান থেকে তো প্রশ্ন আসে না, আমি পরে চ্যাপ্টার পড়ে ফেলি। কিন্তু এই যে একটা ব্যাড হ্যাবিট তোমার সাবকনসিয়াসলি ক্রিয়েট হলো, এটা পরবর্তীতে তুমি যখনই কোন একটা চ্যাপ্টারে কোন একটা কঠিন জিনিস পাবা, তখনই মনে করে একটু ইম্পর্টেন্ট না, একটু কঠিন জিনিস, এটা দিবে না, আমি এটাকে বাদ দিই। এবার ধীরে ধীরে যাওয়ার সময় যখন অ্যাডমিশন পিরিয়ডে যখন একটু কঠিন প্রশ্ন আসা শুরু করবে, যখন দেখা গেল ওই কনসেপ্টটাকে একটু টাচ দিয়ে প্রশ্ন আসছে, তখন তুমি আর পারছো না। এবং এই জিনিসটাকে ওভারকাম করার উপায় এই একটাই যে আমার বইয়ে যে কনসেপ্ট গুলো থাকে সেগুলো একদম ক্লিয়ারলি এবং থরলি পড়া। সিয়ামের কথা বললো ভাইয়া, তো আমি জানি সে কতটা বেশি বই পড়ছে। তার সাথে মাঝে মাঝে আমার কথা হয়,
এবং এই কথাতেই আমি বুঝতে পারি যে সেটা বায়োলজি হোক বা ম্যাথ হোক, সে কতটা খুঁটরায় খুঁটরায় খুব ভেরি বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অনেক কমপ্লেক্স কনসেপ্ট পর্যন্ত সে জানে। তো এই জিনিসটাই আসলে তোমার অ্যাডমিশনের সময় পার্থক্য করে দেয়, কে কতটা বেশি ডিপের কনসেপ্ট গুলোকে ভালোভাবে পড়ছে। আর অনেকের ক্ষেত্রে যেমন অনেকে করে যে এই যে বাদ দিয়ে চলে যায়, যখনই অ্যাডমিশনের সময় তখন তার মনে চিন্তা আসে যে কোথেকে প্রশ্নগুলো আসলো, বা বলে যে সিলেবাসের মধ্যে তো এই নাই, অথবা অনেক হাই লেভেলের প্রশ্ন দিয়েছে। অনেক সময় বুয়েটে কিছু প্রশ্ন আসে, তো বলে ভাইয়া এটা তো 3-4 পেজের অঙ্ক, আমি কিভাবে করব? এই যে সেই যে কিছু কিছু কনসেপ্ট গুলোকে বাদ দিয়ে আসছে, সেটাই লাস্ট মোমেন্টে এসে তাকে একদম ভয়াবহ জায়গায় মেরে দিয়েছে। তো আমার যদি উপদেশ একটাই, নিজেকে কোচিং করো। তুমি যখন কোন একটা বই পড়বা তখন তুমি নিজেই জানো যে তুমি কোন কোন টপিকে অনেকটা দুর্বল, কোন কোন কনসেপ্ট তোমাকে পড়তে হবে। তো যারা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আছে, তোমাদের হাতে কিন্তু অনেকটা টাইম থাকে, তোমরা চেষ্টা করবা যেগুলোতে দুর্বলতা আছে সেগুলোকে অ্যাটলিস্ট ইনাফ পরিমাণ বেসিক লেভেলে যেন ক্লিয়ার করতে পারো। আর ইনশাল্লাহ পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে অ্যাডমিশন সময় সেগুলোতে তুমি অনেক বেশি পারদর্শী হয়ে যাবে। এই তো। ওকে, ধন্যবাদ, খুব চমৎকার। তাহলে মেইন যেটা আমরা শিখলাম এখান থেকে, যে আমরা যে সাবজেক্টই পড়ি অন্তত প্রত্যেকটা লাইন পড়ার পর আমরা ওই লাইনটা সম্পর্কে চিন্তা করব, নিজে নিজে কিছু প্রশ্ন বানাবো, প্রশ্ন করব, যাতে কি ধরনের প্রশ্ন হতে পারে ওই লাইন থেকে, এই ব্যাপারগুলো আমরা। এবং আরো মজার বিষয় যে সবসময় তো আমাদের মাথায় এই চিন্তাটা আসবে না, এজন্য আমার কাছে মনে হয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ। এ নিয়ে আমি একটা প্রশ্ন করব বশিরের কাছে। তার আগে প্রিয়াঙ্কার কাছে জানতে চাই একটাই কথা, সে তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছে, সে কি এখন রুয়েট বা কুয়েটে আসবে কিনা? যেহেতু তার বাসা রাজশাহী, মেয়ে মানুষ, তো মেয়ে মানুষরা বাড়ির কাছেই থাকতে চায়। তার যদি রুয়েট না হয়, কুয়েট হয় বা চুয়েট হয়, সেখানে সে চুয়েটে যাবে না আড়িউতে থাকবে? এরকম একটা প্রশ্ন যদি বলতে উত্তর। ধন্যবাদ। আমি আসলে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি বাতিল করার প্রসেসেই আছি, হয়তো আজকালের মধ্যে প্রসেস করব। এরপর ইঞ্জিনিয়ারিং আমার নিজের পছন্দ কুয়েট হলো, বাসা থেকে আসলে বলতেছে যে না কুয়েটেই থাকো, এখানে হয়তো কিছু ফ্যাসিলিটিস পাওয়া যাবে। তো আমার আসলে যেখানেই আসুক, কুয়েটে বা কুয়েটে যেখানেই আসুক, আমি আসলে মানে সমস্যা নেই, আমার বাসা থেকেও সেরকম কোনো সমস্যা হবে না। যেখানে আসবে সাবজেক্ট, আমার আসলে ত্রিপদী পড়ার ইচ্ছা, তো যেটা যেখানে আসবে সেখানে আসলে সেখানে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ প্রিয়াঙ্কাকে। বশিরের কাছে চলে যাবো। একটা কমেন্ট, ইউটিউবে একটা কমেন্ট এসেছে, তসলিমা রিনি কমেন্ট করেছে যে ফার্স্ট ইয়ারে থাকতে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কারণ ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক গুলোতে একটু হার্ড কোশ্চেন থাকে। তার মানে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, মেবি রিনি ফার্স্ট ইয়ারে পড়ে বা এখন নিউ সেকেন্ড ইয়ার, তার মানে অলরেডি তার কাছে কোশ্চেন ব্যাংক আছে, না সে জানতো না যে কোশ্চেন ব্যাংক হার্ড কিনা। তার মানে কোশ্চেন ব্যাংকের গুরুত্ব আমরা আসলে সবাই স্বীকার করবো। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তার ফার্স্ট ইয়ার থেকে থাকা উচিত। যে মেডিকেল প্রস্তুতি নিতে চায়, ফার্স্ট ইয়ার থেকে তার মেডিকেলের প্রশ্ন ব্যাংক থাকা উচিত। এর চেয়ে কোনো সঙ্গী তোমার হয় না। তুমি যদি মনে করো তুমি ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, কিন্তু কোনো টিচারের কাছে অ্যাডমিশনের জন্য আলাদা করে পড়বা না, তাহলে তুমি একাডেমিক টিচারের কাছে পড়ো আর একটা প্রশ্ন ব্যাংক সাথে রাখো। প্রশ্ন ব্যাংকে যেটা বুঝতেছো না, ওই চ্যাপ্টার যখন টিচার পড়াবে জিজ্ঞেস করবে না, তাই না? তাহলে ধন্যবাদ রিনি যে তোমার কাছে কোশ্চেন ব্যাংক আছে, তুমি জানো কোশ্চেন ব্যাংক হার্ড। তো প্রশ্ন হলো ফার্স্ট ইয়ার থেকে কিভাবে নিব, যেহেতু কোশ্চেন ব্যাংকে অনেক হার্ড অঙ্ক থাকে, সেক্ষেত্রে কি করব? আর লাস্ট অফ অল, কোন কোশ্চেন ব্যাংকটা ভালো হবে, কারণ কোশ্চেন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে না, পড়তে এই জন্য অসুবিধা হয়। আশা করি আনসার পাবো। সো বশিরকে আমি জিজ্ঞেস করছি এই প্রশ্নটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা মাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য। কোশ্চেন ব্যাংক ফার্স্ট টু লাস্ট পড়া লাগবে এবং খুব ভালো হবে যদি কেউ কোশ্চেন ব্যাংক ভালোভাবে করে। এবং মানে কোশ্চেন ব্যাংক মুখস্থ করা যাবে না, ওই টাইপের ম্যাথ গুলা আরো 2-4টা আমি দেখলাম বই থেকে, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট প্রিপারেশন হয়। এখন কোশ্চেন আসি, কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলো হার্ড। আসলে যখন আমরা অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট করি, মানে কারো কোনো একটা ভাইয়ের কাছে বা কোনো কোচিং এ, তারপরে কিন্তু কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলো অনেক ইজি মনে হবে। কারণ হচ্ছে আমাদের তো ওভাবেই তৈরি করা হয় যে বিগত বছরের কোশ্চেন গুলো কিভাবে এসেছে সেই ধাঁচে কোচিং গুলো কোশ্চেন তৈরি করে। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা যেসব টিচার ভাইয়ের কাছে প্রাইভেট পড়ি, তারা দেখা যাচ্ছে যে প্রথম যখন একাডেমিক আমরা পড়ি তখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্ষেত্রে বেশি হয় এটা, যে তারা ওই কনসেপ্ট গুলো কিছু কনসেপ্ট এড়িয়ে চলে বা তারা হচ্ছে ওগুলো পড়াতে চায় না। মানে তারা হয়তো এটা টাইমের কারণে হতে পারে, যেহেতু একাডেমিক জায়গা থেকে কোশ্চেন আসে না, এই কারণে এই ঘটনা ঘটতে পারে, অথবা অন্য কোনো কারণে। যেটাই হোক, কিছু কনসেপ্ট আছে যেগুলো তারা হচ্ছে করাতে চায় না। তার মধ্যে একটা উদাহরণ আমি দিব, যে বিক্রিয়ার ক্রম নামে কেমিস্ট্রিতে একটা টপিক আছে, যেটা থেকে
রিসেন্ট ইয়ার্সে কোশ্চেন আসে না, কিন্তু যদি আমরা 3-4 বছর বা 5 বছর আগে কোশ্চেন দেখি তাহলে দেখবো যে ডিগ্রি আর কম থেকে প্রত্যেক বছরই বুয়েটে কোশ্চেন এসছে, কিন্তু সাধারণত টিচারেরা একাডেমিকে এই টপিকসটা টাচ করতে চায় না। তো এখন এই জিনিসগুলো শেখার জন্য একটু নিজেকে এই করতে হবে, নিজেকে খোঁজ করতে হবে, নেটে সার্চ দিতে হবে। এখন যেহেতু আমাদের মানে ডিজিটাল যুগ, ইউটিউবে কিন্তু এগুলো নিয়ে অনেক ক্লাস আছে, বড় বড় ভাইরা ক্লাস নিয়ে রেখেছেন, অথবা আরো যেসব অন্যরকম পাঠশালা সহ আরো যেসব জায়গা আছে, এইসব জায়গাতে কিন্তু এই টপিকস গুলো টাচ করা আছে। এছাড়া যদি কেউ চায় যে অন্যান্য দেশের অন্যান্য ভাষা যদি বুঝেছে, তাহলে সেভাবে কিন্তু এই জিনিসগুলো আয়ত্ত করা যায়। স্পেশালি আমি কিন্তু কেমিস্ট্রি মানে অ্যাডমিশনও কোথায় করিনি, আমার পুরো কেমিস্ট্রি হচ্ছে অনলাইন ভিত্তিক, মানে ওই অনলাইনে বিভিন্ন ভাইয়া টিচারদের কাছ থেকে আর কি কালেক্ট করা। তো এই মেনলি এই টপিকস গুলো আটকায়। এবং আরেকটা জিনিস আমি দ্বিমত পোষণ করবো যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলো খুব বেশি হার্ড হয় না। আসলে কোশ্চেন ব্যাংকে যদি 100টা কোশ্চেন থাকে তার মধ্যে দেখা যাবে যে 90% কোশ্চেনই ইজি এবং সেগুলো হচ্ছে যে 1 সূত্রে পড়ে গেছে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমি বলছি, আর খুব অল্প কিছু ম্যাথ থাকে যেগুলো কঠিন, এবং মেইন ব্যাপার হচ্ছে ওগুলো অ্যাডমিশনে টাচ না করলেও চান্স পাওয়া যায়। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি কোনটা ছাড়বো কোনটা ধরবো এই টাইমের মধ্যে। সো এই জন্য সব টপিকস যে আমার করতে মানে করার প্র্যাকটিস যখন আমি করে যাবো প্রিপারেশন তখন আমার করতে হবে, কিন্তু পরীক্ষার হলে যে আমাকে সব অঙ্কই টাচ করতে হবে ব্যাপারটা এরকম না। তাহলে 10% সবসময় কঠিন লাগবে একজন একাডেমিক স্টুডেন্টের কাছে, কোশ্চেন ব্যাংকটা অবশ্যই কঠিন লাগবে, কারণ সে তো এখনো তার প্রিপারেশনে 2-1 বছর বা 1.5 বছর বাকি আছে। তো এখনই যদি সে সবকিছু পারে তাহলে তো মানে এতদিন টাইম দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এটা যদি করতে হয়, সে নিজে করতে চায়, তাকে বাইরে থেকে একটু নিজে থেকে এফোর্ট দেওয়া লাগবে। এটা হচ্ছে মানে সব টপিকস টিচারেরা একাডেমিকে টাচ করতে চায় না, হয়তো সময়ের কারণে, কারণ তাদের ফোকাসটা তখন এইচএসসি ভিত্তিক থাকে, এবং এইচএসসি তে সব টপিকস থেকে আসলে কোশ্চেন আসে না, কিন্তু অ্যাডমিশনে কোনো টপিকসই বাদ দেওয়া যায় না, সব টপিকসই আমাদেরকে মানে পড়তে হয়। তো এটা হচ্ছে অ্যান্সার, যে এই জিনিসগুলো পারার জন্য নিজেকে টাইম দিয়ে এফোর্ট দিয়ে করতে হবে, দখলে আনতে হবে। তার মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বশির যখন অ্যাডমিশনে টিচারের কাছে পড়তো, অ্যাডমিশনের ওই টিচারের ক্লাস করার পর তার কাছে কোনো কিছু কঠিন মনে হয়নি, কারণ ওই কোশ্চেন ব্যাংকের সবকিছুই সলিউশন সে পেয়েছে। বাট প্রবলেম হচ্ছে, এবং এটা আসলেই প্রবলেম, এমনকি আমিও এটা ফেস করেছি, যদিও বায়োলজিতে এই প্রবলেমে ফেস করতে দেই না, আমি চেষ্টা করি অন্তত যা কিছু একাডেমিকে পড়াতে কোন স্টুডেন্ট যদি ওই একাডেমিকেরটাই ঠিকঠাক মনে রাখতে পারে, অ্যাডমিশনে কিন্তু বাইরে খুব একটা যে আসে তা না, আমার জানা নেই। কিন্তু ইঞ্জিনিয়ারিং আমিও ফেস করেছি, এমনকি ক্লাসেও আমাকে এভাবে বলা হয়েছিল, আমি যে টিচারের কাছে পড়তাম, নাম মেনশন না করি, যে এটা আসলে অ্যাডমিশনে পড়াবো। তো এখন অ্যাডমিশন আমি তো আপনার কাছে নাও পড়তে পারি। তো যাই হোক, আমি আর কথা বাড়ালাম না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা এখন আসবে না, অ্যাডমিশন আমি পড়াবো। তো এই জন্যই ও যেটা বললো অনলাইন ভিত্তিক, এখন অনেকেই হয়তো বা তোমরা আস করবা, ভাইয়া প্লিজ বলেন না কোন অনলাইন, যদিও এটা বলা বা কারো প্রচারণা করাও ঠিক হবে না, তবে আমি বশির শাহরিয়ার ওর আইডিতে তোমরা যদি জানতে চাও ওকে নক দিও, ও হয়তো পার্সোনালি তোমাদেরকে বলে দিবে যে সে কেমিস্ট্রির জন্য কোন অনলাইন জিনিসগুলো ফলো করতো। ওকে, আমরা চলে যাই অনয়ের কাছে। মোহাম্মদ নাইমুল ইসলাম প্রশ্ন করেছে, ভাই আমি 2022 ব্যাচ, ওকে আমি ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই, যেহেতু আমাদের হাতে সময় কম আর সব জায়গায় দ্বিতীয় বর্ষ শুরু হয়ে গিয়েছে, প্রথম বর্ষে যা পড়েছিলাম এখন মনে হচ্ছে সবই ভুলে গিয়েছি, রাইট নাও আমি এখন কিভাবে পড়বো। আর দ্বিতীয় প্রশ্ন, পরীক্ষার হলে বসে মাথা ঠান্ডা রেখে কিভাবে পরীক্ষা দেওয়া যায় সেইটা যদি বলতেন, অগ্রিম ধন্যবাদ ভাইয়া। মাথা তো ঠান্ডা থাকে না। তো আমরা দেখি কি বলে। প্রথমত যেহেতু এখন সেকেন্ড ইয়ারে, তো যখন এইচএসসি লেভেলে থাকা উচিত, তখন আমার যেটা মনে হয় যে ওই তো বললো বইগুলো ভালোভাবে কভার করে এবং বেসিক গুলো ভালোভাবে কভার করে, সেটা আগে করতে হবে। যদি এইচএসসি তে যদি ভালো না হয়, সেক্ষেত্রে আমরা অ্যাডমিশন অনেক জায়গায় পরীক্ষায় দিতে পারবো না বা নাম্বার কাটা যাবে। অবশ্যই প্রথমে এইচএসসির জন্য ভালোভাবে কভার করতে হবে, টেস্ট পেপার বা যেগুলো পড়া লাগে সেগুলো পড়ে এইচএসসি কভার করতে হবে। তো যেহেতু ফার্স্ট ইয়ারে অনেক বেশি পড়া এবং ইন্টারে উঠে অবশ্যই আমাদের পড়াশোনার যেমন পরিধিটা বৃদ্ধি পায় এবং অনেক কিছু নতুন কিছু আমাদের পড়তে হয়, তো খুবই স্বাভাবিক যে একবার পড়ে আমরা মনে হবে যে ভুলে গেছি, আর হয়তো কিছুটা হলে আমাদের হয়ে থাকে। তো যখন আমরা ওভারঅল পুরোটা শেষ করে আবার রিভিশন দেওয়া শুরু করবো, তখন দেখবো আস্তে আস্তে বিষয়গুলো আমাদের কাছে সহজ হচ্ছে। তো হয়তো মনে হচ্ছে যে পাচ্ছি না এখন, বাট যদি আগে ভালোভাবে একটু পড়ে থাকি তাহলে অবশ্যই পরবর্তীতে যখন আমরা রিভিশন দেবো বিষয়গুলো আমাদের কাছে আস্তে আস্তে সহজ হবে এবং যত বেশি রিভিশন দিতে পারবো তত বেশি সুবিধা হবে। তো অবশ্যই প্রথমত আগে এইচএসসি তে ফোকাস করে আমাদের সেকেন্ড ইয়ার যেহেতু আছে, তাহলে সেকেন্ড ইয়ারটা কভার করে আবার তখন ভালোভাবে সবগুলো রিভিশন দিতে হবে এবং এর জন্য নিজেকে একটু বেশি বেশি পড়তে হবে যদি একাউন্টস থেকে থাকে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা,
এই বিষয়টা অ্যাকচুয়ালি পুরোপুরি বলতে গেলে ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট অনেকটাই। কারণ ওই পরীক্ষা যেদিন হবে সেদিন ওই 1 ঘন্টা আমার মাথায় কিভাবে কাজ করবে বা কোন ক্যাপাসিটিতে কাজ করবে সেটা অ্যাকচুয়ালি বলা মুশকিল। যতই প্র্যাকটিস করা হোক না কেন কিছু না কিছু হয় যে দেখা যাচ্ছে পরীক্ষাতে যে জানা জিনিস ভুল করে আসছি, এবং আমরা প্রত্যেকেই অনেক বেশি করে এসেছি। এখন এই বিষয়টার জন্য সবাই যেটা মানে সাজেস্ট করে যে যেটা করতে হয় সেটা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া। তো বেশি বেশি পরীক্ষা দিলে হ্যাঁ অনেকটা কাটে, বাট তবুও যে দেখা যায় যে মেইন পরীক্ষায় যে মাথা ঠান্ডা রাখা, এটা যত বেশি পরীক্ষা দিই না কেন আমার কাছে যেটা মনে হয়েছে কি যে ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করে যে ওই দিন আমার মাথাটা কেমন হবে। ইভেন আমি যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাই, প্রিলিম যখন দিই সেদিন আমার মাথা অনেক ঠান্ডা ছিল, আমি অনেক ভালোভাবে দিয়ে আসলাম, বাট রিটেনটা দিতে যে কি যে হলো মানে একটা অস্থিরতা বা প্যানিকের মতো কাজ করছিল। যতই আমি ভালো প্রিপারেশন নিই না কেন ওই পরীক্ষার হলে ঢোকার পর তখনই অ্যাকচুয়ালি মানে প্যানিক হবে, এটা খুবই স্বাভাবিক। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে নিজের সর্বোচ্চটা দেওয়া আসা, আর বাকিটা তো ভাগ্য বা আল্লাহ ভরসা। ওকে, চলে যাই তামিমের কাছে। তামিমকে অনেক প্রশ্ন করবে একসাথে। তো নিলয়, মোহাম্মদ মিনহাজুল ইসলাম নিলয় বলেছে, একটা কোচিং এর নাম উল্লেখ করেছে এবং বলেছে কোচিং ও বোর্ড বইয়ের সব ম্যাথ করলেই হবে নাকি আরো ম্যাথ করা লাগবে। অনেক সময় বুয়েটে এমন প্রশ্ন দেয় যে টাইপের অঙ্ক আগে কোনো বইয়ে দেয় না, ওই রকম অঙ্কের ক্ষেত্রে বেসিকের ভিত্তিতে প্রসেস অনুযায়ী করলে কি মার্ক দিবে? এমসিকিউতে অনেক অনেক বড় অঙ্ক থাকে যেগুলো সহজে করার কোনো উপায় নাই। হ্যাঁ, এমন কিছু প্রশ্ন দেখি বড় ভাইদের 2-3 পেজের মতো লাগে। তো 3 ইঞ্চির মধ্যে লেখার সহজ উপায় বললে ভালো হয়। ধন্যবাদ। তো এই প্রশ্নের উত্তর আমি দিব যে আসলে ম্যাথ কতটুকু করবো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে তুমি যতটুকু করতেছো সেটুকু তুমি পরীক্ষা হল পর্যন্ত তোমার মাথায় রাখতে পারবা কিনা। দেখা যায় যে বইয়ের অঙ্কগুলোই মাথায় থাকে না, তো তুমি কেন এক্সট্রা করতে যাবা? আমি যদি বলি, আমি পার্সোনালি যেটা করছি, কেতাব স্যারের বইয়ে তোমার যতগুলো ম্যাথ আছে তুমি যদি সেগুলো ভালো করে মাথায় রাখতে পারো তাহলে তুমি বুয়েটে যে কয়েকটা ম্যাথ দিবে 14টা দিক আর 20টা দিক তুমি সবগুলোই পারবা। মানে তোমার যদি মেইন বই যেটা তোমার সেখানে প্রত্যেকটা ম্যাথ যদি তুমি বুঝো, মানে এরকম না যে তুমি পারোনি তুমি উত্তর দেখছো তাইলে হবে না, তোমাকে নিজে পারতে হবে। বা তুমি অনেক চেষ্টা করছো তাও পারোনি এবং সেই ক্ষেত্রে তুমি উত্তর দেখতে পারো, কিন্তু সেই উত্তরটা যেন তোমার মাথায় থাকে এবং তুমি ফুল প্রসেসটা নিজে বুঝছো। যদি এরকম হয় আর এই পুরো বইয়ের উপর যদি তোমার দখল থাকে তাইলে বইতে তোমাকে ওই কোচিং এরও কিছু এক্সট্রা কিছু পড়তে হবে না। আমি পার্সোনালি কোনো কোচিং এর এক্সট্রা কিছু পড়ি নাই, মানে শুধুমাত্র কেতাব স্যারের বইয়ে যা ছিল ফার্স্ট টু লাস্ট ওইটাই বারবার প্র্যাকটিস করছি। এমনকি আমার মনে হয় কেতাব স্যারের বইটা ছিঁড়েও গেছে, মানে আমি ম্যাথ এরকম প্র্যাকটিস করছি। সো ম্যাথটা তোমাকে মেইন বইটা অনেক প্র্যাকটিস করতে হবে। মানে তোমাকে যখনই একটা অঙ্ক দেওয়া হবে তুমি সবসময় সে অঙ্কটা পারবে, এরকম না যে আমাকে রিভাইজ দিতে হবে। তোমাকে কেউ একটা অঙ্ক করতে দিল, তুমি বলতেছো ঠিক আছে আমি রিভাইজ দিয়ে অঙ্কটা করে দিচ্ছি, এরকম হলে চলবে না। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং তোমাকে ওই পরীক্ষা হল পর্যন্ত সেগুলো ইনস্ট্যান্ট পারতে হবে। আর তুমি যেটা বললে যে 2-3 পেজের অঙ্ক কিভাবে করবো, আসলে 2-3 পেজের অঙ্ক বুয়েট দেয় না। বুয়েট তোমাকে ট্রিকি প্রশ্ন দেয় কিন্তু সিম্পল ভাবে অ্যান্সার দেয় যে এরকম প্রশ্নই দেয়। তো 3-4 বড় পেজের যদি কোনো অঙ্ক আমার মনে হয় না যে কেতাব স্যারের বইয়ে আছে, সবগুলোই তোমার যেগুলো আছে সেগুলো সবগুলোই 3 ইঞ্চি গ্যাপের মধ্যে করা যায় যদি তোমার প্র্যাকটিসটা ভালো হয়। এখন পরীক্ষা হলে যে আরেকটা কথা আছে, ভাবার সময় খুব কম, মানে তোমাকে একটা অ্যান্সার দিতে হবে কম সময়ের মধ্যে এবং এফিসিয়েন্টলি। সো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই, মেইন বইটা ফলো করতে হবে। কারণ কি এই মেইন বই থেকে টিচাররা প্রশ্ন করবে, কোনো 2-1টা প্রশ্ন থাকে প্রতি বছরই ক্রিটিক্যাল হয়, ওইটার উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। মানে ওটা উত্তর না দিলে তোমার চান্স হবে না এরকমটা না। হয়তো তুমি বলতে পারো যে ওইটা তুমি উত্তর দাওনি তার জন্য তুমি ফার্স্ট হওনি, কিন্তু ওইটা তুমি উত্তর দাওনি তার জন্য তোমার চান্স হয়নি, এইটা হবে না। যেগুলো সহজ প্রশ্ন থাকবে সেগুলো যদি তুমি সঠিকভাবে করে আসতে পারো তাইলে তুমি তুমি একদম ভালো পজিশনে চান্স পাবা, বুয়েটে বলো আর যে কোনো ভার্সিটিতে বলো। তোমার মেইন বই হলো তোমার বেসিক, আর ওই মেইন বইয়ের অঙ্কগুলো একবার করলে হবে না, তোমাকে বারবার করতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে। আর বুঝে বুঝে করলেই আলহামদুলিল্লাহ তুমি ইনশাল্লাহ তুমি ভালো জায়গায় মানে ভালোভাবেই চান্স পাবো যে কোনো প্রতিষ্ঠানে। আমি একটু কথা যোগ করতে যাচ্ছি। একটা অ্যাডমিশন নিয়ে একটা ভুল কনসেপ্ট আছে যে হচ্ছে অ্যাডমিশনে যে প্রশ্ন আসে সবগুলো পারা লাগে। তো রিয়েলিটি হলো সব পারতে হয় না, নর্মাল মানুষ যত ঘন্টা পারবে তোমাকে জাস্ট তার চেয়ে একটু বেশি পারতে হবে। আর যেহেতু বড় প্রশ্নের কথা বললো, কিছু প্রশ্ন ছিল যেমন বুয়েটে 17-18 সালে প্লবতার একটা প্রশ্ন ছিল যেটা আসলে অনেক হায়ার কনসেপ্টের ছিল আর বেশ বড় ছিল, ইভেন কোশ্চেন ব্যাংকের সলভেও অনেক বড়ভাবে করা। তো এইসব ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে অ্যাভয়েড করা। যদি তোমার কনসেপ্টে
ওটা না কুলায়। অনেক সময় হয় কি 50 পারবো, 50 ভাবতে হবে, বা ওটা ওই সময় আবার পরে যদি সময় পাও তখন করবা। এটাই হচ্ছে ঠিক যে অ্যাডমিশন টেস্টে কিভাবে আবার মাথাও ঠান্ডা রাখতে হয়, কারণ ওই অঙ্কটা যদি আমি 50% করার পর 50% ভাবতে শুরু করি, আমার মাথা ঠান্ডা থাকবে না। ওকে, খুবই ভালো একটা ট্রিক। আচ্ছা, এবারে কিছু কমেন্ট পড়ি। একজন বলছে, কি বলছে, কই গেল? আচ্ছা, আল জাবির বলছে আপনি যদি, মানে আমাকেই বলছে, আপনি যদি বুয়েটে পড়তেন আর আমাদেরকে ম্যাথ পড়াতেন তাহলে বিষয়টা কেমন হইতো। হ্যাঁ হ্যাঁ, এসব কি, সেখানেও কি আমরা মজার মজার ট্রিক্স পেতাম? এই বিষয়ে বলিয়েন ভাইয়া। আচ্ছা, ম্যাথের কথা বলছে, ফিজিক্সে তো দেখছো কি হাগামুতা দিয়ে কি সব বলছি। যেহেতু বুয়েটে পড়ি নাই আর ম্যাথ নিয়ে স্টাডি করি নাই, তো বলতে পারছি না ভাই। ঠিক আছে, ধন্যবাদ। একজন বলছে ভাবির সাথে ভাইয়ার সম্পর্ক কি কলেজ থেকে? না, মায়ের পেটে থাকা অবস্থায় ছিল। আচ্ছা, ভালো প্রশ্ন। আচ্ছা, এগুলো উল্টা পাল্টা প্রশ্ন। একদিন আপনার ম্যাথ ক্লাস করতে চাই ভাই, এখনই করো। 1+1 কত? 2 হয়ে গেল ম্যাথ ক্লাস। ভাই আপনি কি এখন ইন্ডিয়া আছেন? না, আমি ফ্যাবে আছি। চলে যাই, নাহলে আমরা ইন্ডিয়াতে আছি। নাহলে আমরা সবাই ইন্ডিয়াতে আছি। ওকে, রকুনুজ্জামান রকুন প্রশ্ন করেছে, মরিমের কাছে প্রশ্ন। আমরা 1 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলবো, অলরেডি 40 মিনিট হয়ে গেছে, কারণ অনেকের অনেক জিজ্ঞাসা। রকুনুজ্জামান বলছে সবাই তো পরিশ্রম করে, অনেকগুলো প্রশ্ন করবো তোমাকে, বাট বুয়েটে পাবে টপ 1000-এর মতো, সেক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কেমন? আমার কাছে মনে হয় এতক্ষণের কথার মধ্যেই সেটা এসে গেছে, কিছু বাকি থাকলেও বলবে, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, কোন কোন বই ফলো করব? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন কোচিং সেন্টার যে বই দেয়, এই বইগুলো শেষ করা কি নেসেসারি? যদি না হয় তাহলে স্পেসিফিক কোন বইগুলো শেষ করা নেসেসারি, এরকম একটা প্রশ্ন। এটা মনে হয় মজা করে বলছে, ভাই আমার মনটা না উড়ু উড়ু টাইপ, জীববিজ্ঞান খুব ভালো লাগে, আবার পদার্থ বিজ্ঞান রসায়ন পড়লে মন চাই ইঞ্জিনিয়ারিং করি। হ্যাঁ, ভালো হবে, বায়োলজি ক্লাসে ফিজিক্স বই পড়বে। ওকে ওকে, এই হচ্ছে মানে বইয়ের বিষয়টা। এবং ওভারঅল যদি তুমি আর কোনো কিছু বাকি থাকে তাহলে আমরা এরপর হয়তো শেষের দিকে চলে যাব। পার্সোনাল তোমাদের কাছে কিছু আমরা একটু গেম টেম খেলবো আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন যে হচ্ছে হার্ডওয়ার্ক করছে কিন্তু চান্স তো পাবে মাত্র 1000। তো আসলে অ্যাডমিশন টেস্ট কি, ওটা আসলে তকদিরও লাগে, তদবিরও লাগে। মানে তোমার যেমন নিজের এফোর্টটা দিতে হয়, এমনি তোমার লাকটাও দরকার পড়ে। তো এখন যদি লাকটাকে আপাতত কিছু সময়ের জন্য পাশে রাখি এবং এবার হার্ডওয়ার্কের দিকে এবার চিন্তা করি, এবং হার্ডওয়ার্কের প্রশ্নের সাথে এই প্রশ্নটাও আসে যে বই কতগুলো পড়বো। তো এখন কি কি বই চয়েস করবে সেটা আসলে তোমার ফার্স্ট ইয়ারের প্রথমেই বইগুলো একবার চোখ বুলানো উচিত। তুমি লাইব্রেরিতে যাবা এবং যে ফেমাস রাইটার গুলো রয়েছে, এখন কথা হচ্ছে যারা প্রশ্ন করে তারা কোথা থেকে করে, হয় তারা নিজের কনসেপ্ট থেকে করে, অথবা তারা যে ফেমাস রাইটার গুলো বই রয়েছে, ফেমাস রাইটারদের যেমন মেডিকেলের ক্ষেত্রে হাসান স্যারের বই অনেক বেশি ফেমাস। তো এটা স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে অ্যাডমিশন টেস্টের অ্যাটলিস্ট 60% প্রশ্ন ওই বই থেকেই হবে। তো এক্ষেত্রে তোমাকে একটু স্মার্টলি ওই বইটা চয়েস করে পড়তে হবে। আবার এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে অনেক বইয়ে যেভাবে আলোচনা করা আছে সবার জন্য হয় না। যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকের হাজারি স্যারের যে অর্গানিক কেমিস্ট্রি যেভাবে সাজানো রয়েছে সেটা অনেকের কাছে পছন্দ না এবং অনেকের কাছে গুলিয়ে যায়। তো এটা তোমার নিজের পার্সোনাল প্রেফারেন্সের উপরও, কিন্তু ওই যে কথা একটাই, কনসেপ্ট যেটা তোমার ক্লিয়ার হয়। তুমি যেই বই পড়ো না কেন, ওই বইতে ওই এবিসিডি যেভাবে থাকে অন্য বইতে ওভাবে এবিসিডি থাকে। তো এখন কথা হচ্ছে তুমি কোনটা পড়ে কমফোর্টেবল ফিল করো, কোনটা পড়লে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। এখন আরেকটা জিনিস হচ্ছে তোমার পরীক্ষার সময় যখন তুমি কোনো কিছু লিখো বা কোনো অ্যান্সার করো, তোমার ব্রেইনে তুমি অ্যাকচুয়ালি ওই পৃষ্ঠা যে বইয়ের যে পেজ আছে ওই পেজটাকে তুমি আসলে মেমোরাইজ করো। ওই পেজে কোথায় কি লেখা আছে ওটা তোমার মাথায় আসে এবং সেই অনুসারে তুমি আসলে করো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার বেশি বেশি করে তোমার কমফোর্টেবল যে বইটাতে, যে বইয়ের সবগুলো কনসেপ্ট ভালোভাবে দেওয়া আছে সেটা যেন খুব ভালো মতো বারবার পড়ো, যাতে পরীক্ষার হলে তোমার ওই ইমেজটা বারবার যেন মাথায় আসে। আর আর একটা প্রশ্ন ছিল, একটা কি প্রশ্ন ছিল ভাই, ভুলে গেলাম। কোন কোন বই, এটা কি বলা হয়েছে? হ্যাঁ, বলো। আমার মনে পড়ছে না, ওটা শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ। এখন সত্যিকার অর্থে এখন যারা যে প্রশ্ন করবে, কারণ অনেক প্রশ্ন 200 কমেন্টের উপরে দেখলাম কমেন্ট আছে, তো প্রথমে স্ক্রল করে ওইদিকে যাওয়া যাচ্ছে না। তো এখন আমরা দর্শক প্রশ্ন নিব, ইমিডিয়েট আমরা 5 জন আছে, 5টা প্রশ্ন নিব। এখন যারা প্রশ্নগুলো পারলে রিপিট করতে পারো, যেগুলোর আনসার এখনো পাওনি, সেই 5টা হয়ে
আমরা ওদের সম্পর্কে আমরা কিছু জানতে চাইবো, ভবিষ্যৎ সম্পর্কে, বা এমনি মজা আমরা একটু মজা করে শেষ করে দিব। সো আমি প্রস্তুত তোমাদের প্রশ্নের অপেক্ষায়। আসমাউল বলেছে, তামিম ভাইয়া আসসালামু আলাইকুম, কোডিং জিনিয়াস। ওকে তামিম। আকিব বশির ভাইয়াকে মেলা লাভ দিছে। মেয়ে মানুষ আছে। না ছেলে। তামিমকে মেগুলাই আর কেউ কোনো প্রশ্ন আছে? বেশি ভালো বোঝানো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি কোন রাইটারের বই, এটা মনে বলা হয়েছে নাকি? যেটা আসলে কমফোর্ট ফিল করে। অনেকের অক্ষরপত্র ভালো লাগে, অনেকের স্ট্রাকচার ভালো লাগে, এটা নিজের উপর কমফোর্ট। তার মানে ওইরকম না যে সব বই পড়তে হবে। মেডিকেলের বেলাও একই কথা, একটা বই তার সব কনসেপ্ট যদি ঠিকঠাক জানা হয় কিচ্ছু লাগে না। যে 2-1টা বাইরে থেকে আসবে ওটা না পেলেও চান্স হবে। ওই 2-1টার জন্য 10টা বই তো পড়ার দরকার নাই ভাই, তাই না? প্রশ্নটা মনে আসছে, কনসেপ্ট বুক পড়া লাগবে কিনা এটা হ্যাঁ ওর দিকে ধরো। আমি ভুলে গেছিলাম, সরি, যে প্রশ্ন করছিলাম। তো কোচিং এর বই পড়া লাগবে কিনা, তোমার যদি মনে হয় যে তোমার ইনাফ হচ্ছে না তাহলে তুমি পড়তে পারো। কারণ তোমার যদি মনে হয় তুমি এট টাইম, তোমাকে যদি একটা বই থেকে র্যান্ডমলি একটা প্রশ্ন দেওয়া হলো এবং তুমি যদি 90% বা 80% ক্ষেত্রে সেটাকে একদম কোনো প্রিপারেশন ছাড়া যদি অ্যান্সার করতে পারো, তাহলে বুঝতে হবে যে তুমি নেক্সট লেভেলের জন্য রেডি। কারণ কনসেপ্ট বুক গুলোতে একটু তুলনামূলক হায়ার কনসেপ্ট দেওয়া হয়। এখন বুয়েটের প্রশ্ন তো সোজাসুজি বইয়ের প্রশ্ন আসে না, একটু কনসেপ্ট ঘুরিয়ে আসে। তো এগুলো বই পড়লে হয় কি যে চিন্তা করার ক্ষমতাটা অনেক বেশি ডেভেলপ হয়। যখন একটু হায়ার কনসেপ্ট থেকে তুমি তোমার নিজের জানার সূত্রগুলোতে ম্যাথগুলোকে নিয়ে আসবা, তখন তোমার এই অভিজ্ঞতাটা হয়ে যায় যে কিভাবে আসলে চিন্তা করতে হবে। তো আমি বলবো, যদি তোমার বই একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে থাকে, কোনো একটা প্রশ্ন র্যান্ডমলি দিলে তুমি যদি 80-90% সেটা করে ফেলতে পারো, তাহলে আমি বলবো যে তোমার কনসেপ্ট বুকটা পড়তে হবে। এখন এটা পড়তেই হবে এমন না, তোমার হাতে যদি সময় থাকে এবং তোমার যদি মনে হয় যে না আমি আরেকটু ভালো করবো, তাহলে সেক্ষেত্রে পড়তে পারো। দিনে সর্বনিম্ন কত ঘন্টা পড়া লাগে? এটা আমি অ্যানসার করতে যাচ্ছিলাম। ওকে দিনেশ, কত ঘন্টা পড়া? সাথে আরেকটা জিনিস, এইচএসসি 22 মানে এবার তো 21 দেবে ইন্টার, 22 যদি এখন থেকে পড়ে তাহলে সে বুয়েটে চান্স পাবে কিনা, এরকম একটা প্রশ্ন। আর ম্যাথ দ্রুত করার কোনো টেকনিক আছে কিনা? বসে ম্যাথ দ্রুত করার টেকনিক একটাই, প্রচুর প্র্যাকটিস করা লাগবে, এক অঙ্ক বারবার করা লাগবে এবং পারলে মুখস্থের মতো করে নিতে হবে। অ্যাডমিশনে আসলে অত ট্যালেন্ট দিয়ে হয় না, প্র্যাকটিস লাগে প্রচুর। প্র্যাকটিস ছাড়া হবে না, পরিশ্রম প্রচুর লাগবে। আর কতক্ষণ পড়তে হবে এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। দেখা যাচ্ছে আমার একটা টপিক পড়তে 1 ঘন্টা লাগে, আরেকজনের ওই টপিক পড়তে 10 মিনিট লাগে, তাহলে সে 10 মিনিট পড়বে, আমি 1 ঘন্টা পড়বো। তাহলে আমাকে টার্গেট ঠিক করতে হবে কতক্ষণ পড়বো সেটা না, আমি আজকে কতটুকু পড়বো সেটা পড়তে যতক্ষণ লাগে। আমি ঠিক করলাম যে আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো, তাহলে আমার যদি 8 ঘন্টা লাগে তাহলে 8 ঘন্টা, কারো যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টায় শেষ করবে। তাহলে আমার টার্গেট থাকবে আমি কতটুকু শেষ করবো, ডে বাই ডে প্ল্যান, বা আমি সামনে 15 দিন কিভাবে পড়বো, কত দূর আগাবো, এই সম্পর্কে আগে প্ল্যান থাকবে। তারপরে মাঝে একটা দিন আমরা বাদ রাখতে পারি যে আমি প্রত্যেকদিন যে টার্গেটটা মিস করলাম সেটা আমি সেদিন শেষ করব। এরকম আমি দিনে এরকম করা যাবে না যে আমি 5 দিন একদম 10 ঘন্টা 12 ঘন্টা পড়ছি তারপরে 5 দিন বাদ, এরকম না। এভারেজে পড়া লাগবে, প্রত্যেক দিনই একটা এভারেজে পড়তে হবে। আর মেইন কথা হচ্ছে এটাই যে আমি পড়াটা ঠিক করবো যে আমি কতখানি শেষ করতে চাই, সেটা করতে যার যতক্ষণ লাগে, এটাই হচ্ছে পড়ার ই। কেউ 12 ঘন্টা পড়লেও লাভ হবে না, যদি তার দেখা যাচ্ছে 12 ঘন্টায় একটা অধ্যায় হবে, তাহলে তাকে একটু বেশি পড়তে হবে। মানে এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করবে। আর আর্কিটেকচারে এক্সাম প্রসেস, রাজশাহী কলেজ থেকে কয়জন চান্স পেয়েছে বুয়েটে? আমার জানার মতো 40 জন, আরো থাকতে পারে, এখন জানা পর্যন্ত 40 জন। আসলে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছি, তো ওর জন্য ভাইয়া আর্কিটেকচারে এক্সাম প্রসেস। আর্কিটেকচারে মেইন পরীক্ষাটা দিতে হয়, প্লাস এক্সট্রা আরো 200 মার্কের পরীক্ষা দিতে হয়, যেখানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং থাকে, ছবি আঁকতে হয়, এবং ওর হচ্ছে দুটাতে মেরিট আসবে। জেনারেল এ মডিউল বলা হয়, যেটা হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং মানে স্থাপত্যতে, আর যদি স্থাপত্যতে যায় না আর্কিটেকচার, আর্কিটেকচার আলাদা মেরিট আসবে, যেটাতে খুশি ভর্তি হতে পারে। ওকে, আমরা লাস্ট একটা প্রশ্ন নিব, যে কেউ আনসার দিতে পারে। এটা বলি আমরা কিছু পার্সোনাল প্রশ্নে, বা আমরা সবসময় জানি যে যারা মেধাবী তারা শুধু পড়ালেখায় মেধাবী না, তাদের অন্যান্য আরো ভালো ভালো কাজকর্ম আছে। যেমন অলরেডি আমি তামিম কোডিং করছে, সে তার কোডিং বিষয়ে কিছু বলবে। কারো যদি এখানে গান বাজনা, নাচ গান, কবিতা আবৃত্তি, অন্য কোনো বিষয়ে দক্ষতা থাকে, আমরা সেগুলো তাদের কাছে শুনবো। অর্থাৎ আমরা লাস্ট 10-15 মিনিট তাদের
পড়ালেখা বাইরেও তো মানুষের জীবন আছে, তাই না? পড়ালেখায় সবকিছু না, কারণ পড়ালেখার পাশাপাশি অন্য কিছু দুটোই চালিয়ে যেতে হবে, আমার কাছে মনে হয় এটাই। এবং নিজের লাইফটাকে এনজয় করতে হবে, মোদ্দা কথা হচ্ছে এটাই। যার যেটা পছন্দ সেটাই করা উচিত। হ্যাঁ, আমার কাছে মনে হয় পছন্দের জিনিস আগে, তারপর সাইড বাই সাইড পড়ালেখা। আমি এটাই করতাম। আমি ক্লাস নিতে ভালোবাসি, ছুটে ছুটে ক্লাস নিতাম, সাইড বাই সাইড পড়ালেখা করতাম। এখনো তাই করছি রাজশাহী মেডিকেলে। তো লাস্ট যে প্রশ্ন সেটা হলো, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, পাইলট সোহাগ বলেছে বইয়ে আচ্ছা, বইয়ে কিছু চ্যাপ্টার থাকে যেগুলোতে দেখা যায় আমার সমস্যা বা আমার বেসিক দুর্বল অথবা খুব বিরক্ত লাগে, কম পারি, তাহলে ওই জিনিসটা কি স্কিপ করবো কিনা? কখনোই না। এক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি। কখনোই না। প্রথমে দেখতে হবে তুমি যেটাতে দুর্বল সেটা আসলে ইম্পর্টেন্ট কিনা। তুমি যেটাতে দুর্বল সেটা যদি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় তাহলে তো স্কিপ করার সুযোগ না, নেই। এখানে আবার ব্যাপার আছে, ইম্পর্টেন্সটা আবার সময় চেঞ্জ হয়। চেঞ্জ হয় মেডিকেলে। এখন স্কিপ করি অ্যাডমিশন ওগুলো থেকে কোশ্চেন আমি সাপোজ অ্যাস্ট্রোনমি চ্যাপ্টার যেটা লাস্টে আমি স্কিপ করলাম, ভাই। বছরই প্রশ্ন দিয়ে দিল। অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়বো ইঞ্জিনিয়ারিং এর জন্য? ওটা আমাদের সব বলা হয়ে গেছে। তো আর কারো যদি কোনো কথা না থাকে, আমি অনেকক্ষণ কথা বলি নাই, তো প্রিয়াঙ্কার কাছে চলে যাচ্ছি। তুমি ফোনটা ঘুরাও। প্রিয়াঙ্কাকে বলতে চাই যে তুমি পড়ালেখার পাশাপাশি তোমার আর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, বা তুমি অন্য কি পছন্দ করো, একটু যদি আমাদেরকে জানাতা। আচ্ছা ভাইয়া, মানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আসলে আমি সবকিছুর সাথে যুক্ত ছিলাম, মানে নাচ গান। কিন্তু আসলে পড়াশোনার চাপে যেহেতু পিএনএ ছিলাম, তখন একটা প্রতিযোগিতা ছিল যে না, পিএনএ পড়লে অন্য কিছু করা যাবে না, শুধু পড়াশোনা করতে হবে, ফার্স্ট হতে হবে। তো একটা ব্যাপারের জন্য সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আসলে আমার বই পড়তে অনেক ভালো লাগে, এটাও মাঝখানে আসলে অনেক কিছু প্রবলেমের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন আসলে যে সময়গুলো কাটাচ্ছি বই পড়ে বা বিভিন্ন কোর্স গুলো করে, এখন আমার মেইনলি প্ল্যান হচ্ছে যে আইএলটিএস করা বা বিভিন্ন আউটসোর্সিং এর যে প্রোগ্রাম গুলো আছে যেমন গ্রাফিক্স ডিজাইন, এসব গুলো শিখে আসলে টুকটাক কিছু কাজ করা, যেগুলো আসলে নিজের স্কিল ডেভেলপ হবে এবং বাইরে যাওয়ার জন্য খুব কাজে লাগবে। আসলে এগুলোই আমার এখন মেইন টার্গেট, মানে পড়াশোনার পাশাপাশি। খুবই চমৎকার কথা, এবং আসলে এটাই করা উচিত। এখনকার প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ালেখার পাশাপাশি ওই যে গ্রাফিক্স ডিজাইন বা আউটসোর্সিং এর এই নলেজ গুলো কিন্তু থাকা উচিত। আমরা তামিমের কাছে আরেকটু শুনবো যে ও অ্যাডমিশন অবস্থায় এরকম কাজ করেছে এবং তার ওইটা সম্পর্কে আমরা জানবো। ওকে, তার আগে আমি সবার কাছে একটা একটা করে জানতে চাচ্ছি, এমন কোন বই, আমার এটা একটা পার্সোনাল প্রশ্ন, বই পড়ার অভ্যাস আমার খুবই কম। আমি জীবনে খুব ভালো করে 2টা বই পড়ছি, আজমল স্যার, হাসান স্যার, এবং আমাদের সময় নাসিম বানু ম্যাডাম ছিল, জালাল স্যার ছিল। ওই বইগুলো তোমাদের এখন নাই, চেঞ্জ হয়ে গেছে। তো আমার এক্সট্রা, যেমন বিলিভ করো, আমি হুমায়ুন আহমেদ স্যারেরও অনেক বই পড়ি নাই, একটা মনে হয় পড়ছি। ব্যাপারটা এরকম, মানুষ আমাকে অনেক গালাগালি করতে পারে, কি লোকটা, কিন্তু আমার কাছে যখনই অন্য কোনো বই পড়ি তখন মনে হয় তো আমি একটু কেমিস্ট্রি পড়লেই আমার টাইম পাস, এমনি পড়াশোনা করি না। তো আসলেই বই পড়ার গুরুত্ব অনেক। আমি যেটা উপলব্ধি করি যে আমার যে ফ্রেন্ড গুলো মানে অনেক বাইরের বই পড়ে, তারা অনেক ভাবুক প্রকৃতির হয় এবং তাদের কথাবার্তাও কিছু মজা মজা আছে। তো আসলে এই লেভেলে এখন ইন্টারমিডিয়েটের যে প্রেসার, এই লেভেলে আউট কোনো বই যাদের পড়ার অভ্যাস বা তারা পড়বে কিনা, পড়লেও এমন কোন বই তোমরা একটা একটা করে সাজেস্ট করবা কিনা যে এই বইটা অন্তত এই মুহূর্তে পড়া উচিত, যে বইটা পড়লে ওর হয়তো বা স্ট্রেস কমবে, পড়ালেখা আগ্রহ হবে বা সব দিক দিয়ে সে ডেভেলপ হবে। তো এটা একটা পড়ালেখার বাইরের কথা, অন্তত আমি এখান থেকেই জানতে চাই যে তোমার কিরকম আছে, না থাকলে নাই পাস, কিন্তু এরকম কিছু আছে কিনা, সাজেস্ট করবা কিনা। যদি মুসলিম হয়ে থাকো তাহলে আমি বলবো যে আল কোরআনটা পড়তে, বাংলা অনুবাদটা পড়ো। আর যদি স্ট্রেস কমাতে চাও না, এর চেয়ে ভালো আসলে হয় না। তুমি অনেকগুলো তোমার যেটা পছন্দের হয় তুমি যে কোনো অংশ থেকে শুরু করতে পারো, বাংলা অনুবাদটা পড়তে পারো। বিলিভ মি, তোমার অনেক কিছু সম্পর্কে ভুল ধারণা এবং অনেক কিছু নতুন চিন্তা করার শক্তি আসবে এখান থেকে। যদি সেকেন্ড কোনো বই বলতে হয় তাহলে আমি বলবো, আমার রাইটারের নামটা মনে নেই, বইটা ছিল দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইটা মানে বেশ সুন্দর, মানে আমরা আসলে কি কি জিনিস কোন একটা জিনিস করার আগেই চিন্তা করি এবং কেন ওগুলো ভুল হয় সেটা নিয়ে খুব ডিটেলসে এবং খুব সুন্দর উদাহরণ দিয়ে বলা আছে। তো আমার মনে হয় যে কোনো সময় যদি খুব স্ট্রেস ফিল করো, তো ওটার হয়তো অনেকগুলো ছোট ছোট চ্যাপ্টার করা আছে, একটা চ্যাপ্টার হয়তো পড়ে ফেললে। তো এটাই। আমি একটা জিনিস একটা কোশ্চেন করেছিল যে পরীক্ষার হলে কিভাবে মানে মাথা ঠান্ডা করা, মনে কিন্তু বললো যেন মনে করলো আর কি। আমি যেটা নিজের করতাম যে আমি ভাবতাম যে আমি ভাগ্যে লিখা আছে একটা কিছু, ওটাই হবে, তাহলে আমি এত টেনশন কেন করছি। আমার যখন প্রচুর প্রেশার আসতো
তখন আমি এই জিনিসটা চিন্তা করতাম যে একটা হবে কিছু, যেটা ভাগ্য আছে ওটা হবে, আমি তো চেঞ্জ করতে পারবো না এখন টেনশন করে। তো এই যখন আমার এই সাইকেল, আমি এটাতে যদি কেউ দৃঢ়ভাবে বিশ্বাসী হয় যে তার ভাগ্যে যা আছে সেটাই হবে, আমি বলছি এটার জন্য আমার কেউ যদি প্রস্তুতিতেই করে, ঘাপলা করে যে না তাহলে আমি করবো না, এরকম না। মানে এটা শুধুমাত্র তখন ব্যবহার করা যখন আমাকে খুবই প্রেশার, আমার মাথায় প্রচুর প্রেশার আসছে যে কি হবে অনেক টেনশন আসছে, তখন এভাবে মাথাটা ঠান্ডা রাখা যায় যে আমি ছেড়ে দিলাম, এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, একটা ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে টেনশনটা কম লাগবে। মানে পরীক্ষার হলে বসে টেনশন কমানো খুবই মুশকিল, কিন্তু এটা করলে হয়তো কিছুটা কমতে পারে, আমার ক্ষেত্রে যেটা কাজে লাগবে। বইটার নাম আরেকবার বলতে বলছে। বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। ওকে, আমি এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো। আমার কাছে একটা জিনিস মনে মনে ভাবলে অন্তত অনেক বেশি আমি রিলিফ ফিল করি, যে অন্তত তোমরা নামাজের পর অন্তত আল্লাহর কাছে যদি মনে মনে এটাই বলো যে আল্লাহ আপনারা আপনি যেটা দিবেন বা যেটা আমার জন্য বেস্ট হবে, আমি জানি আপনি আমাকে সেটাই দিবেন, তাহলে কিন্তু নিজের মধ্যে আর কোনো কিছু থাকে না। আমি কোনো একটা পরীক্ষা দিচ্ছি, মনে মনে ভাবি যে যদি আমার পাশ করাতে ভালো কিছু থাকে তাহলে আমি পাশ করবো, আর যদি মনে হয় যে না এবার পাশ করলে আমার ক্ষতি আছে তাহলে পাশ করবো না। মানে খুব রিল্যাক্সে থাকি, বিষয়টা এই খুব ভালো কথা। আর এক্সপেকটেশনটা কম রাখা লাগবে, এক্সপেকটেশন কম রাখা লাগবে। প্রথমে বুঝতে হবে যে আমি কি মানের স্টুডেন্ট এবং সেই অনুযায়ী এক্সপেকটেশন থাকা লাগবে। এখন আমি দেখা যাচ্ছে যে 500 পজিশনের মতো স্টুডেন্ট, আমি যদি আগেই ভাবি যে আমাকে 100 এর মধ্যে থাকা লাগবে, তাহলে একটা এক্সট্রা প্রেশার আমি নিজের উপর নিয়ে নিলাম, এটা কখনোই থাকা যাবে না। এক্সপেকটেশন কম থাকলে চাপ অনেক কম থাকে। ওকে, আর আল কোরআনের বিষয়ে আমি বলি, ছোটবেলা থেকেই আমি এটা একটু এক্সট্রা কথাই বলি, যে প্রতি রমজান মাস আসলে আমি কোরআন শরীফ খতম দিতাম, কিন্তু বাস্তবতা এটাই যে প্রত্যেকটা আল কোরআনের ওয়ার্ড পড়লে 10 নেকি হয়, এরকম একটা আছে। তাহলে যত আরবিতে পড়বো, আমি একটা সময় যখন এসএসসির আগে আগে চেষ্টা করলাম যে না আমার সৃষ্টিকর্তা আসলে কি বললো, আমি তো আরবি পড়ে কিছুই বুঝছি না, আমরা এত বই পড়ে বুঝতেছি কিন্তু আমার সৃষ্টিকর্তা আসলে কি বললো, আমার মেসেজটা কি, এটা আজ অব্দি তো আমি একটাবারও তো মুসলিম হলে রিডিং বাংলায় পড়া উচিত। কিন্তু আমি একবার যখন বাংলা শুরু করতে গেলাম যে বাংলায় পড়ে তো লস হচ্ছে, বাংলায় পড়ে তো তুই কোনো সওয়াব পাচ্ছিস না, আরবি একটা উচ্চারণ করলেই 10 নাকি, কিন্তু বাংলা পড়লে তুমি সওয়াব পাচ্ছ না। কিন্তু এই বিষয়টা আসলেই না, আমার এখন ওখানে আমি এত বড় একটা পার্ট খন্ড খন্ড কিনে রাখছে, আমি যখনই সময় পাই আমি পড়ি। এবং প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব আমার কাছে মনে হয় যে আমার সৃষ্টিকর্তা আমাকে কি মেসেজ দিয়েছে মৃত্যুর আগে অন্তত সেটা জানা দরকার, পালন করা সেটা তো মনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে, কিন্তু জানা দরকার। সো আমি সাজেস্ট করি যদি এক্সট্রা কিছু পড়তে হয় সেটাই। আমি চলে যাব তামিমের কাছে, তার কোডিং নিয়ে কিছু কথা যদি সে বলতো, কিভাবে সে মেইনটেইন করছে বা এটা নিয়ে যদি কিছু বলতে চাও। কোডিং মানে কম্পিউটার প্রোগ্রামিং, তো আমি যখন খুব ছোট ছিলাম তো আমার এই কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন গেমিং এইসবের প্রতি বেশি ইন্টারেস্ট ছিল, যার কারণে আমি সবসময় ভাবতাম যে সফটওয়্যারটা কিরকম ভাবে আসলে, এটা কেমনে কাজ করতেছে, কিভাবে হচ্ছে, কিভাবে আমি আউটপুটটা পাচ্ছি, এসব নিয়ে সবসময় মানে পড়ে থাকতাম, সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতাম। আমার স্কুল লাইফে যে আমি একদম ফার্স্ট বয় ছিলাম সেটা না, আবার কলেজ লাইফেও যে আমার খুব সিগনিফিকেন্ট রেজাল্ট ছিল সেটাও না। আমি মোস্ট অফ দ্য টাইম এই পিসির সামনে বসে থাকতাম, ল্যাপটপ নিয়ে পড়ে থাকতাম, জাস্ট কোডিং করতাম, যে মানে লজিক ডেভেলপ, মানে আমার কাছে প্রোগ্রামিংটা মানে ধাঁধার মতো লাগতো, যে ঠিক আছে মানে আমার মাথাটা খাটিটা খুব ভালো লাগতো, একটা ধাঁধা সলভ করতেছি, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। তো এটা একসময় নেশা হয়ে যায়, মানে আমি এডিক্টেড হয়ে যাই এই কোডিং এর প্রতি। তো এমনও হয়েছে যে, কিন্তু আমার ধারণা এটা ছিল যে আমাকে ইঞ্জিনিয়ারিং এ করতে হবে যদি আমি এই কোডিংটাকে আমার প্রফেশন বানাইতে চাই, মানে নেশাকে যদি পেশা বানাতে চাই তাহলে আমাকে হলো একাডেমিকটা ঠিক করতে হবে, আমাকে চান্স পাইতে হবে। তো সেই জন্য আমি যেটা করছি যে আমি আমার টাইমকে ভাগ মানে ডিভাইড করে নিই, একটা দিনের 24 ঘন্টার সময়কে আমি সবসময় ডিভাইড করে নিয়েছি, যদিও এরকম একদম রুটিন ফলো করা সম্ভব না, তবুও আমি ট্রাই করছি এবং কি ইনশাল্লাহ পারছিও, যে একটা রুটিন মেনটেন করতে পারছি। আমি দিনে রাতের বেলাটা শুধু কোডিং করতাম, আর হলো দিনের বেলা সারাদিন কলেজ থেকে এসে পড়তাম, আর প্রাইভেটে পড়া যেই পড়তাম। তো আমি রেগুলার ছিলাম পড়াশোনায়, এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আমি সবাইকে বলবো যে যার যার কোকারিকুলার মানে অ্যাক্টিভিটিস যে যেটাই করুক না কেন, কেউ যদি রেগুলার পড়াশোনা করে, পড়া জমায় না রাখে, তাইলে তার দ্বারা সবই সম্ভব, মানে পড়াশোনাও হবে এবং পাশাপাশি তার পড়াশোনাটা হবে এবং পাশাপাশি তার যে কাজ করতেছে, যেমন আমি কোডিং করি, তার সেটাতেও সে হলো মানে আগেইতে পারে ভালো করে। আমি যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম সহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এরকম অনেক কিছু হলো শিখে ফেলছি 4 থেকে 5 বছরের। এই 4 থেকে 5 বছর আমি কোডিংকে রেগুলার করছি, মানে এমন কোনো দিন যায়নি 365 দিনের যে আমি সেদিন কোডিং করি নাই।
হয়তো পরীক্ষার 3-4 দিন আগে করে নেই অথবা পরীক্ষার টাইমটা করে নেই, কিন্তু যেদিনে আমার নর্মাল একটা দিন সেদিনে আমি কোডিংটা করছি, মানে আমার সেটা ভালো লাগছে করতে। কিন্তু ওই দিন যে পড়িনি তা নয়, পড়াশোনা তো করছি ভাই, 2 ঘন্টা হলো আমি হলো প্রতিদিন পড়াশোনা করছি। বেসিক্যালি আমি রেগুলার ছিলাম, যেটা আমি করছি সেটা আমি রেগুলার ছিলাম, আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষার আগের দিন 16 ঘন্টা প্রতিদিন না করে তুমি যদি দিনে 4 ঘন্টা করে প্রতিদিন পড়ো এবং সেটা যদি কন্টিনিউ রাখো, তাহলে দেখবে যে তুমি তোমার পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে পারতেছো। তো যার আমার যেমন কোডিং এ ইন্টারেস্টেড, এরকম কেউ যদি সিঙ্গিং পারো, কেউ যদি আর্ট পারো, যেমন ওই যে প্রিয়াঙ্কা বললো যে হলো গ্রাফিক্স ডিজাইন, তো এটা কিন্তু অনেকটা হলো মানে আমিও এটা করছি, গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করছি। তো গ্রাফিক্স ডিজাইনটা অনেকটা ইম্পর্টেন্ট স্কিল এই টাইমে। আর এই টাইমে কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, ক্যাড টুলস বা এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো জানা এবং অ্যাপ্লাই করতে পারে, এটা এখন মানে এই টাইমে এসে এই রাতে আসে এটা খুব একটা ইম্পর্টেন্ট স্কিল হয়ে গেছে এখন মানুষের জন্য। আমার মনে হয় এটা সবারই জানা উচিত যে কোডিং কি জিনিস, কোডিং মানে অ্যাটলিস্ট কোডিং এর বেসিক ধারণাটা থাকা উচিত সবার। কারণ কি এখন হলো সবকিছুই হলো টেকনোলজি বেসড, এবং ইভেন আরো যত সামনে আসবে তত হলো আমরা আরো ডেভেলপ হবো। সো পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটা রেগুলার রাখা, আমি বলতেছি না তুমি পড়াশোনা করো না, পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটা রেগুলার রাখতে হবে। সেটা যখন চলতেছে তার পাশাপাশি আমরা তো অনেক সময় নষ্ট করি, ফেসবুকে স্ক্রল করতেছি বা ইউটিউবে ভিডিও দেখে নষ্ট করতেছি, তার থেকে আধা ঘন্টা করে তুমি যদি তোমার প্যাশনকে ফলো করো, তোমার যেটা করতে ভালো লাগে সেটা যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমার সেই প্যাশনটাও তুমি হলো অনেক দূর আগাইতে পারবা। আমি আল্লাহর রহমতে অনেক দূরে মানে কোডিংটা নিয়ে অনেক দূরে আগাইতে পারছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কাজ করার ইচ্ছা সেটা নিয়ে। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সর্বশেষে লাস্ট কথাটুকুর মর্ম এটাই যে আমরা যদি কেউ মনে করি যে আমার পড়ালেখাটা আমি শেষ করি তারপর আমি গান বাজনায় যাবো, এটা ইম্পসিবল। কারণ তখন দেখবো তোমার বয়স এমন একটা জায়গায় গেছে, হয় পড়াশোনা শেষ হবে না, আর শেষ হলেও তুমি আর তখন তোমার এই গান করার এনার্জি থাকবে না। তো কারো যদি কোনো কিছু ভালো লাগে পাশাপাশি এখন থেকেই করতে হবে। এবং আমার এসএসসি 22 ব্যাচে কিছু স্টুডেন্ট আছে, আমি মেনশন করবো সাইফুল্লাহ সাইফের কথা, কারণ সে পাশাপাশি দেখি মিউজিক কি করে আমি খুব বুঝি না, বাট করছে, আমার মনে হচ্ছে যে ভালো কিছু করছে। সো এটাই একটা বিষয় যে পড়ালেখা শুধু একঘেয়ামি, কারণ ইউনিভার্সিটি লাইফে তুমি যদি পড়ালেখার পাশাপাশি যে স্টুডেন্টের কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি তারা তত বেশি সমাদৃত, আমাদের দেশে না হলেও বাইরের দেশে এটা অনেক অনেক বেশি দেখে। সো তোমরা যারা বাইরে যেতে চাও তাদের জন্য তো খুবই জরুরি। তো এই বলে আমি শেষ করবো। ফাইনালি অনয়ের যদি কিছু বলার থাকে দেন আমরা বিদায় নিব, বিদায় আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে। তো অনয় অনেকক্ষণ বলেনি এবং একজন প্রশ্ন করলো যে শুধু ভাইয়ারাই বলছে, আপু বলছে না কেন? এটার পেছনে একটা কারণ হচ্ছে ভাইয়ারা বেশি, ফলে 4 জন ভাইয়া যখন কথা বলছে এমনি মনে হচ্ছে ভাইয়ারা অনেক কথা বলছে, আসলে সবাই একবার করে কথা বলছে। ঠিক আছে, অনয় যদি কিছু বলতে, এবং ফাইনালি আমরা আপুর কাছেই শেষ করবো, সমস্যা নেই। ওকে, শেষ কথা এতটুকুই বলবো যে আমার যেটা মনে হয়েছে আমার পুরো এই লাস্ট 2 বছর মানে কলেজ ওঠার পর থেকে আমি যে একটা মিস্টেক করেছিলাম সেটা ছিল আমি ইরেগুলার ছিলাম। ইরেগুলার থাকার জন্য যখন কলেজের পরীক্ষাগুলো আসতো তখন আমার উপর অনেক বেশি চাপ হয়ে যেত, তখন আমাকে যে করে কভার করে পরীক্ষাগুলো দিতে হতো, এবং পরবর্তীতেও এটা আমি অনেক দিনই কন্টিনিউ করেছিলাম। তো ইরেগুলারিটিটা যদি আমরা ছেড়ে রেগুলারলি পড়াশোনা করতে পারি, একটা মিনিমাম অ্যামাউন্টের যেমন দিনে যতটুকু আমার প্রাইভেটে পড়াচ্ছে ততটুকু আমি কভার করছি, সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি ইফেক্টিভ পড়াটাও হবে এবং পরবর্তীতে অনেক ভালো একটা আউটকাম বা রেজাল্টও অনেক ভালো আসে। ওকে, সো একটা করে প্রশ্ন। মনির, তুমি কি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো? লক্ষ্য অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটা প্রিলিমিনারি লক্ষ্যটা পূরণ হয়েছে, এখন অনেক তো যাওয়া বাকি। এক্স্যাক্টলি এটাই, যারা ভাবে যে ডিএমসি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলেই লক্ষ্য শেষ, আসলে লক্ষ্যের কোনো শেষ নাই, স্বপ্ন বাড়তেই থাকে এবং এই চান্স পাওয়াটাই লক্ষ্য না। অনেকেই আছে যে চান্স পেয়ে ঝরে গেছে। সো লক্ষ্য আমাদের অনেক বড় করতে হবে। সো ছোটবেলা থেকে যে এই 5 বৃত্তি পা তাহলেই হলো, এসএসসি টা খালি পাস কর তাহলেই হলো, ইন্টার পাস করলে আর জীবনে কিছু নাই, না, লক্ষ্য যদি আমরা বড় করি, কারণ মানুষের আশার যেহেতু শেষ নাই, সো তোমার লক্ষ্য যত বড় থাকবে ইনশাআল্লাহ তুমি তত উপরে উঠতে পারবা। তোমরা সবাই দোয়া করবে এখানে যারা আছে বা আরো যারা আসতে পারেনি, এবং আমরাও সবাই দোয়া করি তোমাদের জন্য, তোমরাও যাতে তোমাদের অন্তত প্রাইমারি লক্ষ্যে পৌঁছাতে পারো। আমরা আমাদের প্রিয়াঙ্কাকে দিয়ে শেষ করছি, এবং তার আগে জেনে নেই বশিরের কিছু বলার আছে কিনা, কিছু বাকি থাকলো কিনা কথা বলার থাকলে তাহলে একটা বিদায়। আচ্ছা, আমার কিছু আর বলার নাই। কারো যদি কোশ্চেন থাকে তাহলে কারো যদি কোশ্চেন থাকে তোমরা ভাইয়াদেরকে মেনশন করে অথবা তাদেরকে পার্সোনালি মেসেজ করো, ওরা খুবই হেল্পফুল। এবং আসলে কি ওরা তো কেবল চান্স পেলো, হ্যাঁ, এখন ওরা তো নিজে থেকে, আমি দেখছি না যে যেমন অনেকেই আছে ওদের তো কোনো একটা পেজ নাই,
বা কিছু নাই, তবে ওরা যেরকম মেধা ধারণ করে ওরা হয়তো পার্সোনাল ওদের একটা পেজ খুলে অন্তত পরামর্শমূলক ওরা যখন যেটা লার্ন করলো এই জীবন থেকে সেই জিনিসগুলো শেয়ার করতে পারে। কিন্তু এই মুহূর্তে যেহেতু নাই, তাই আমার একটা চেষ্টা ওদেরকে গ্যাদার করে তোমাদের কিছু জানানোর। তো ফাইনালি প্রিয়াঙ্কা, তোমার যদি কিছু বলার থাকে বলে আমরা বিদায় নিব। না ভাই, তেমন কিছু বলা নাই, তবে ইন্টার লাইফটা সম্পূর্ণটা আসলে একদম পরিশ্রমের সাথে যাইতে হবে এবং সাথে ভাগ্য থাকা লাগবে। হোপলেস হওয়া যাবে না, কারণ শুধু অ্যাডমিশনটাই লাইফের শেষ না। আমারও ফার্স্টের দিকে আসলে কোথাও হয় নাই, আমি এমনকি বুয়েটের ফর্মও তুলি নাই, অথচ আমাকে ইঞ্জিনিয়ারিং লাইফে আসতে হলো। তো আসলে ধৈর্য ধরে থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। আমি যখন মেডিকেলে হলো না, তখন শুধু আকাশের দিকে তাকে একটাই কথা মনে মনে বলতাম যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। শুধু এই কথাটার জন্যই হয়তো আজ আমি এখানে বসে আছি এবং সবার সাথে একটা পজিশন নিয়ে সবার সামনে বাবা মাকে এবং টিচারদেরকে সবাইকে হ্যাপি করতে পেরেছি। এই তো। আর আমি একটা জিনিস বলতে চাই, ভাইকে একটা থ্যাংক ইউ দেওয়ার আছে। যখন মেডিকেল রেজাল্ট দিয়েছিল তখন ভাইয়া সবার সাথে লাইভ করছিল, তা আমি ভাইয়াকে মেসেজ দিয়েছিলাম যে ভাই সবার সাথে করছেন, আমার সাথে করছেন না। আমি এই কথাটা বলেছিলাম আমি ভাইকে, মানে ইনফ্যাক্ট আমি তখন মানে বাসায় কাঁদতেছি, কারণ আমি ভাইয়ের সাথে যখন আমি ভাই ফার্স্ট স্টুডেন্ট ছিলাম, ভাই আমাকে বলেছিল প্রিয়াঙ্কা তোর সাথে ছবি তুলে আমি আটকে রাখবো। আমার ভাই আমি যখন চান্স পাবো ঠিক তখনই আপনার সাথে আমি ছবি তুলে রাখবো। তো এটা যখন আমার হলো না, আমি যে কি পরিমাণ ডিপ্রেশনে গেছিলাম, যখন ভাইয়া সবাইকে নিয়ে অনেক প্রোগ্রাম করছে, আমি লিটারালি কাঁদতে লেগেছিলাম যে মানে আমার এত বড় স্বপ্ন একটা কেমন ভাবে চলে গেল। মানে ভাইকে আমার ইন্টার লাইফের বেস্ট এবং বেস্ট টিচার হচ্ছে ফাহাদ ভাইয়া। এত ভাইকে মানে ভাইয়ের পড়ানোর স্টাইল সবকিছু মিলে ভাইকে আমার আসলে অনেক ভালো লাগলো, এখনো ভালো লাগে উইথ রেসপেক্ট। তো আজকে এই জায়গায় বসে আছে আমার আসলে অনেক ভালো লাগছে। অনেক খারাপ লাগার পরে ভাইয়া কিন্তু প্রমিস রাখছে, অনেক ভিডিও দেখে ভাইয়া কিন্তু প্রমিস রাখছে। আমরা এক এক করে থ্যাংক ইউ গুলো শুনে নেই, তো বিশ্বাস করে এক এক করে শুনে ভালো লাগছে আমার। ফাহাদ ভাই কিন্তু প্রমিস রাখছে। ফাহাদ ভাই তখন বলেছিল যে তুই বুয়েটে পা, তোকে আমি ডাকবো। ভাই আমি বুয়েটে পোস্ট দিয়েছি, কিছুক্ষণ পরে ভাইয়া বলছে তুই কোথায়। তো আসলে বেসিকলি আমি যখন মানে সত্যিকার অর্থে যখন চান্স পেলো মাহিনরা দিনারা, মানে আমি এতটাই এক্সাইটেড, তোমরা বিলিভ করবা কিনা একটা সত্য কথা বলি, দিনা মেডিকেলে ওকে আমি মাহিনকেও এতটা এক্সপেক্ট করিনি, আলহামদুলিল্লাহ সে ভালো করছে। দিনার সাথে ছবি আমার আগে তোলা আছে, রেজাল্ট এখনো হয়নি, আমি অলরেডি পোস্ট লেখা শেষ, দিনার ছবিও শেষ, যে ও শুধু ফোন দিয়ে আমাকে জানাবে, আমি ডিএমসিও লিখে ফেলছি, জাস্ট আপলোড দিব। ও ফোন দিয়ে যখনই এসএসএমসি বলছে দেন আমাকে এডিট করে এসএসএমসি করে করছে, এতটা স্টুডেন্টের প্রতি কনফিডেন্স। এবং আমি ওই রাতেই কিন্তু ছুটে কয়েকজনের বাসায় গেছি। আসলে বেসিকলি সবার বাসায় তো যাওয়া, এমনকি যারা চান্স পেয়েছে তাদের বাসায় আমি যেতে পারিনি। যদিও আবার অনেক টিচারও অনেক মন্তব্য করেছে যে এখনকার টিচাররা দৌড়ে দৌড়ে স্টুডেন্টের বাসায় যায় আর আমাদের কাছে স্টুডেন্ট আসে। আমি কিছু মনে করিনি, কারণ আমার কাছে এটা ভালো লাগে। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটাই যে যখন কাইয়ুম মাহিনের বাবা আমার বাসায় আসলো, যখন এসে বললো যে আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেকেই এখন ফোন দেয়, আপনি একটা ভিডিও করেছিলেন, মানুষজন খুব ইয়ে করে। তো এটাই ব্যাপার, এখানে তো কোনো স্বার্থ নাই, কারণ ওরা তো আর আমার কাছে এখন পড়বে না। তো ওরা ভালো করেছে এই বিষয়টা, আমি আমার যতটুকু সামর্থ্য আমি তুলে ধরছি। আশা করছি একজন কমেন্ট করেছে, ভাই যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো তাদের কি হলো? ডেফিনেটলি তোমরা যদি চাও যারা ডিইউ আরইউ তে চান্স পেয়েছে তাদের দিয়েই হবে। আলটিমেটলি যারা আমাকে নক করে, যেমন এরা আমার এত ক্লোজ, এরা আমার ফেসবুক ফ্রেন্ড, ওরা চান্স পেয়েছে আমি জানতে পারছি। আমার যেমন সাদিয়া, ও চান্স পেয়েছে কি কোথাও লম্বু একটা আছে, বা এরকম অনেকেই চান্স পেয়েছে, কিন্তু আমার হয়তো ফেসবুক ফ্রেন্ড না, তাদের পোস্ট আমি দেখি নাই, আমি জানতে পারি নাই। হয়তো আমার কাছে পড়েছে এরকম আরো কেউ ভালো জায়গায় চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, কিন্তু আমি তো জানি না। যেমন আজকে একটা মেয়ের আসে মেডিকেলে, আমি ওখানে ক্লাস নিচ্ছিলাম, ওই সময় সে ফোন দিয়েছে, কি হলো যে ভাইয়া আমি মেডিকেলে পড়বো না, কেন? আমার বুয়েটে হয়েছে। ওর টার্গেটই ছিল বুয়েট, মেয়েটার নাম সামিনা, তাহলে ওর তো বুয়েট হয়েছে, ওকেও ডাকতে পারতাম, বাট আমার লিটারালি মনে না এই কথাটা। তো বিষয়টা ওরকম না যে ওকেই আমি ডাকছি, তোমাদের না কেন। আর সত্যিকার অর্থে কি মানুষ সবসময় যারা ভালো করে তাদের পিছিয়ে দৌড়ায়, এটা কিন্তু অস্বীকার করার। তোমরা যতই আবেগ নিয়ে বলো যে আমরা চান্স পাইনি ভাই, তাহলে আমাদের তো খোঁজ নিলেন না, ভাই চান্স না পাওয়ার সংখ্যাটাই তো বেশি, কত খোঁজ নেওয়া যায়, বাট এই প্রসিজারটা কিন্তু নাই বাংলাদেশে, এই কালচারটাও নাই। তবে আসলেই কিন্তু ওদের প্রতিও সহমর্মিতা থাকা উচিত। বাট একটা জিনিস বিবেক দিয়ে চিন্তা করো, আজকে আমি 20 জন চান্স না পারা নিয়ে কথা বলছি, তাদের গল্প কিন্তু অনেকেই শুনতে চাইবে না, কারণ তারা তো চান্স পায়নি। ফলে চান্স পাইনি এই গল্প কিন্তু কেউ শুনতে চাইবে না, এটাই বাস্তব। এজন্য তাদের প্রতি কিন্তু মন থেকে যে দোয়া থাকে না তা না,
মন থেকে দোয়া থাকে। যেমন আমি আনোয়ারের কথা বললাম যে সে এখনো কোথাও চান্স পায়নি, বাট আমার খুবই দোয়া যে যা ছেলেটা, এবং বিশ্বাস যে না কোথাও না কোথাও হবে, এবার না হলে পরের বার হবে। এই বিশ্বাসগুলো টিচারের কিন্তু থাকে, দোয়াও থাকে। সেই জন্য আশাহত হবে না, যাদের হয়নি ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের ফেরাবে না। তোমাদের যদি সৎ চেষ্টা থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো কিছু তোমাদেরকে দিবে। সো ভালো থেকে সবাই, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি জানতে চাই বশিরের কাছে কিছু বলো অন্তত আমাকে নিয়ে। আমি তো তোমাকে নিয়ে অনেক কথা বললাম, তোমার বাড়ি গেছি, কিছু বলো। আমরা সুনাম শুনতে পাচ্ছি বলতে আমি তো বলতে পারছি না যে আমার কাছে বায়োলজি পড়ে, বায়োলজির কোনো অবদানই তো নাই। আমি ভাইয়া সম্পর্কে কি বলবো, মানে ভাইয়া হচ্ছে যে ভাইয়ের সাথে আমার অন্যরকম সম্পর্ক। এখন আমি ওগুলো কি বলবো ভাই বলেন, আপনার সাথে আমি কি বলবো এগুলো? সেটাই কারণ ভাইয়ের বশিরের সাথে সাথে যে ধরনের সম্পর্ক সেটা আসলে ভিডিওর সামনে বলার মতো না। বলার মতো না। ভাইয়ার সাথে Exactly, আমার exactly. পার্সোনাল অনেক সম্পর্ক আছে। আর ভাইয়ের সবসময় বড় ভাইয়ের মতো। আমি এমন কিছু শেয়ার করেছি ভাইয়ের কাছে যেটা আমি আর পৃথিবী আর কারোর কাছে শেয়ার করতে পারিনি। তো ভাইয়ের সাথে আমার সম্পর্ক এরকম। Exactly. ভাইয়া তো মানে, তো ভাইয়া একটা কথা আমি বলবো যে একটা সময় ইন্টার ফার্স্ট ইয়ারে একটা সময় ছিল যখন ভাইয়া যদি আমাকে সঠিক দিক নির্দেশনা না দিত ওই সময়, বা কোন একটা প্রসিডিউর না বলতো, তাহলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। আমার ওইটার পিছনে মানে মানসিক ভাবে আমি অনেক ভাবে ভাই আমাকে হেল্প করেছে। তার মধ্যে আমি সবচেয়ে যেটা বলবো যে ভাই আমাকে মানসিক ভাবে হেল্প করেছে। আর আরেকটা কথা আমার মাও বলে, মানে আমার মা মাঝে মাঝে কাঁধার কথা বলে, সেটা হচ্ছে যে আমি কোন একবার 19 সালের দিকে মনে হয় ডায়রিয়া হয়েছিল ভাইয়া, তখন আপনি হচ্ছে ফোন দিয়ে বলেছিলেন যে মেডিকেলে ভর্তি করতে আমাকে। আমাকে মেডিকেলে তখনও ভর্তি করতে চাচ্ছিল না বাসা থেকে। তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল সেই সময়। তো আম্মু আজীবন আমাকে ওটা বলে যে তোর ভাই যদি না বলতে তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। মানে তারা ভাবছিল যে বেশি কিছু হয়নি, কিন্তু আসলে আমার পরিস্থিতি অনেক খারাপ দিকে চলে গেছিল। তো এই জন্য আম্মু মাঝে মাঝে আমার কথা বললে তখন ভাইয়ের কথাটা টানে যে ফাহাদ ভাই আমার জীবনে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর আমার সাথে আমার মানে আমি যেগুলো জানি সেগুলো হচ্ছে যে আমি আসলে বলতে পারবো না ভাইয়া মানে কি ধরনের ভূমিকা আমার জীবনে পালন করেছে। তো আমি ভাইয়াকে আজীবন সবসময় ভালোবাসি এবং ভাইয়ের জন্য দোয়া করি, ভাইয়ের জন্য আজীবন সুস্থ থাকে, হাসি খুশি থাকে। আর ভাইয়া আমার জন্য দোয়া করবে এই আশা প্রত্যাশা করি। অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।